একটা চাকরি বিধি তৈরি হয়। কিন্তু মাদ্রাসার দাখিল আলিম পর্যায়ে চাকরি বিধি 1979 দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। স্কুল কলেজে 1979 দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এর মধ্যে কিছু কিছু ধারা আছে যেগুলা সংশোধন হয়েছে, কিন্তু মৌলিক 29টি ধারা বহাল আছে। আগে 29টি ছিল, এখনো 29টি আছে। কিছু কিছু ক্ষেত্রে একটু সংশোধন রয়েছে, সেগুলো আমি আলোচনা করব। তাহলে মোট ধারা হবে 29টি। এই 29টির মধ্যে যত ধরনের প্রজ্ঞাপন, যত ধরনের আইন সরকার তৈরি করে, প্রত্যেকটা আইনের একটা নাম থাকে, প্রত্যেকটা প্রজ্ঞাপনের একটা শিরোনাম থাকে। তেমনই চাকরি বিধির একটা শিরোনাম আছে, সেটা হলো ধারা 1। অর্থাৎ প্রথম ধারায় চাকরি বিধির শিরোনাম উল্লেখ আছে। চাকরি বিধির শিরোনামটা হচ্ছে, আমি সংক্ষেপে লিখছি এখানে চাকরি বিধি 1979, কিন্তু এর পূর্ণ নাম হলো স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্তাবলী প্রবিধান 1979। এটা হলো পূর্ণ নাম। আপনারা পরে স্লাইডটা আসে নাই। আচ্ছা, স্লাইডটা আসবে, ওইটা আমি যাই নাই, মানে ওই শিরোনামটাকে সংক্ষেপে করছি, সেই কথাটা বললাম। ওই স্লাইডে আমি যাব। ওই স্লাইডে যাওয়ার আগে চাকুরি কাকে বলে আর বিধি কাকে বলে, এই দুইটা জিনিস একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। যে কোনো একজন বলবেন চাকুরি বলতে কি বোঝায় আর বিধি বলতে কি বোঝায়। যে কোনো একজন বলেন, আপনার মনের মতো করেই বলেন, কোনো সমস্যা নেই। জি বলেন। ধন্যবাদ স্যার। বিধি বলতে বোঝায় আমরা নিয়ম নীতি স্যার, যে নিয়ম নীতি। ভেরি গুড, বিধি আসলে নিয়ম নীতি। ভেরি গুড। আর চাকরি বলতে? চাকরি বলতে স্যার আমাদের উপরে যে অর্পিত, যে দায়িত্বটা অর্পিত হয়, সেই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটাকে মনে হচ্ছে চাকরি বলা যায় নাকি স্যার? আমরা যে পালন দায়িত্ব করার আছি পর সেটা নিয়মিতভাবে পালন অর্থ উপার্জন স্যার, কিছু অর্থ উপার্জন সাথে। অর্থ উপার্জন। তাহলে চাকরির সংজ্ঞাটা এখন স্ক্রিনে দেখা যায়, একটু দেখে নেন। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার? দেখা যায় স্যার, দেখা যায়। তাহলে চাকরি হলো প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিকে দিয়ে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করানোর বৈধ প্রক্রিয়া। অর্থাৎ কোন ব্যক্তিকে অবৈধ কাজের জন্য যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে ওই কাজটাকে চাকরি বলা যাবে না। অর্থ উপার্জনের জন্য যে কাজটি কোনো ব্যক্তি নিয়মিত করে থাকেন, তাকে চাকরি বলে। এটা বলে যে আমি আজকে একটা সেশন নিচ্ছি আপনাদের সাথে, এটা আমার কিন্তু চাকরি না, কারণ আমি তো এটা নিয়মিত না। কিন্তু আপনি যেহেতু নিয়মিত প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন এবং বিনিময়ে সম্মানী, বেতন, অর্থ যেটাই পান, যেহেতু এটা নিয়মিত আছেন বিদায় আপনারটা। স্যারে বলছেন যে বিধি হচ্ছে কতগুলো নিয়ম। হ্যাঁ, ধন্যবাদ। মানে বিধি আসলে তৈরি হয় আইনের আওতায়। প্রথমে তৈরি হয় আইন। আইন তৈরি হয় কোথায়? জাতীয় সংসদে। এখন জাতীয় সংসদে আইন তৈরি হওয়ার পরে এই আইন তো বাস্তবায়ন করতে হবে। ওই আইন বাস্তবায়নের জন্য যেসব নিয়ম বা কানুন তৈরি করা হয় তাকে বলা হয় বিধি। অর্থাৎ বিধি প্রভৃতির কোনো আইন এর বাস্তবায়নের জন্য যেটা বিধান তৈরি করা হয় তার নামই বিধি। অর্থাৎ আইনের পরেই হচ্ছে বিধির স্থান। আইনের প্রায়োগিক ও পদ্ধতিগত দিকসমূহ বিধিতে বর্ণিত থাকে। অর্থাৎ আইনটাকে কিভাবে প্রয়োগ করা হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে, সেগুলো বিধিতে উল্লেখ থাকে। যেমন আমি বলছি চাকরি বিধি, এটা জাতীয় সংসদে পাশ হয়েছে। এখন চাকরি বিধি 1979, এর মধ্যে ধারা আছে কয়টি? 29টি। অর্থাৎ এই আইনটা বাস্তবায়ন করার জন্য 29টি ধারা তৈরি করা হচ্ছে, অর্থাৎ 29টি বিধি তৈরি করা হয়েছে। এবং এই বিধিগুলোকে একসাথে বিধিমালাও বলা হয়, রুলস অ্যান্ড রেগুলেশনও বলা হয়। তাহলে আগে আইন তৈরি হয়, আইন বাস্তবায়নের জন্যই বিধি তৈরি হয়ে থাকে। তাহলে বিধি হচ্ছে কতগুলো নিয়ম বা বিধান যেগুলো আইনকে বাস্তবায়ন বা আইনকে প্রয়োগ করতে প্রণীত হয়ে থাকে। ধন্যবাদ। এবার আসেন ওই যে সেই 29টির যে কথাটা বলছিলাম, সেটি যে আমার 29টি কি? 29টির মধ্যে
এই যে মোট ধারা বা বিধি কয়টি? 29টি। প্রথম হচ্ছে শিরোনাম, যেটা তখন মুখে বলছিলাম, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্তাবলী। এখানে ইংলিশে লেখা আছে রেগুলেশন 1979। এটা আপনার বাংলা যদি করেন তাহলে হবে প্রবিধানমালা 1979 নামে অভিহিত। বইয়ের মধ্যে রেগুলেশন শব্দটাই বেশি ব্যবহার হয়, আবার প্রবিধান শব্দটাও ব্যবহার হয়। স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্তাবলী প্রবিধান 1979 নামে অভিহিত হইল। রেগুলেশন শব্দটাও প্রবিধান, রেগুলেশন সমার্থক শব্দ। এখন এই শিরোনামের থেকে আমরা এক এক ধাপ করে 29 পর্যন্ত যাব। 29টার মধ্যে 16 থেকে 24 এই কয়েকটি বিধি বা ধারা চাকরি বিধির অন্তর্ভুক্ত থাকলেও ওগুলাকে বলা হয় ছুটি বিধি। তো আমার মনে হয় যে ছুটি বিধি নামে আলাদা একটা ক্লাস আপনাদের আছেই। যদিও চাকরি বিধিতে মোট ধারা 29টি, এর মধ্যে 16 থেকে 24 এই 9টি হলো ছুটি সংক্রান্ত। ছুটি সংক্রান্ত আপনাদের আলাদা ক্লাস থাকে। আলাদা ক্লাস যদি নাও থাকে তবু আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা একটু করে যাব, আর আলাদা ক্লাস যখন হবে ছুটি সংক্রান্ত তখন বিস্তারিত বিষয় আরো জানার সুযোগ পাবে। তাহলে এখন এই শিরোনামটা আপনারা লিখে নেন খাতায়, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকগণের চাকরির শর্তাবলী রেগুলেশন 1979 নামে অভিহিত। লিখেছি স্যার। আপনাদের অনেকের কাছে এই জনবল কাঠামো এমপিও নীতিমালার কপি আছে, নাও থাকতে পারে, অনেকের কাছে হয়তো আছে। থাকলে সেই জনবল কাঠামো এমপিও নীতিমালাতে দেখবেন এই শিরোনাম 3-এ ওইখানকার 1, 2, 3-এ সংজ্ঞা দেওয়া আছে, অনেকগুলো সংজ্ঞা। এখানেও আমাদের 2-এ হলো সংজ্ঞা, ওখানে 3-এ বোধহয়। এই সংজ্ঞা এমপিও নীতিমালাতে অনেকগুলো বেশি দেওয়া আছে, যেগুলো আরো যুক্তিসঙ্গত এবং যেগুলো পরিমার্জন সংশোধন করে তৈরি করা হয়েছে। কিন্তু চাকরিবিধি 1979 সনের যে সংজ্ঞাগুলো আছে এখানে একটু সংক্ষিপ্ত আকারে কয়েকটি দেওয়া আছে, আর ওই এমপিও নীতিমালাতে আরো বেশি সংজ্ঞা দেওয়া আছে। এখন আমাকে একজন বলবেন সংজ্ঞা বিষয়টা কি, মানে সংজ্ঞা জিনিসটা কি, মানে সংজ্ঞা বলতে আবার কি বোঝায়, এইটা যদি একজন যে কেউ বলে সংজ্ঞা বলতে কি। সংজ্ঞা বলতে স্যার আমি মোহাম্মদ ইকবাল হোসেন স্যার। সংজ্ঞা বলতে স্যার এখানে নাম বলে বলেন তাহলে সুবিধা হয় কি, আপনারা আবার ওই সময়। আমি মোহাম্মদ ইকবাল হোসেন স্যার। জি বলেন। জি, ওই সংজ্ঞা বলতে এখানে মূলত এই নীতিমালার ভিতরে কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সেগুলোর মূলত ব্যাখ্যা বিশ্লেষণ বা অ্যানালাইজ বল। কোনো বাক্যকে বিশ্লেষণ ব্যাখ্যা করা, এটা হলো সংজ্ঞার মূল কাজ। তা আমাদের এই কিছু কিছু জায়গায় ওই রকম শব্দ আছে, কিছু কিছু জায়গায় বাক্যাংশ আছে যেগুলো ব্যাখ্যা না থাকলে বোঝা কঠিন হয়। ধরেন প্রথমটা আমি দেখাইছি, দেখেন এখানে স্ক্রিন দেখা যায়, ম্যানেজিং কমিটি বলতে কাকে বোঝাবে। যদি আপনি বলেন ম্যানেজিং কমিটি, তাহলে ম্যানেজিং কমিটি বলতে কাকে বোঝাবে, আবার নিয়োগকারী কর্তৃপক্ষ বলতে কাকে বোঝাবে, দুইটা কিন্তু দুই জিনিস। অর্থাৎ মাদ্রাসার জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ কে? ম্যানেজিং কমিটি। যদি কোথাও লেখা থাকে নিয়োগকারী কর্তৃপক্ষ, তখন আবার ওই মানুষটার প্রশ্ন থাকবে নিয়োগকারী কর্তৃপক্ষ আবার কি। তো সেই কারণে তার ব্যাখ্যা দরকার, সেই ব্যাখ্যাটা হলো নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে ম্যানেজিং কমিটি। কিন্তু এই মাদ্রাসা যদি সরকারি হতো তাহলে কিন্তু আবার নিয়োগকারী কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি না, কারণ সরকারি মাদ্রাসা নিয়োগকারী কর্তৃপক্ষ হলো ওখানে পদ অনুযায়ী, যদি কর্মচারী হয় তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে অধিদপ্তর, আর যদি এটি কর্মকর্তা হয় অর্থাৎ শিক্ষক হয় তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ আবার শিক্ষা মন্ত্রণালয়। তো শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে দুইটা ভাগ আছে, আপনারা জানেন। শিক্ষা মন্ত্রণালয় কয়টা ভাগে বিভক্ত? দুইটা ভাগ। একটা হচ্ছে কারিগরি ও মাদ্রাসা বিভাগ, আরেকটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা।
মাধ্যমিক ও বিভাগ উচ্চ শিক্ষা বিভাগ না, শিক্ষা মন্ত্রণালয়কে দুইটা ভাগ করা হয়েছে। একটা ভাগের নাম হলো কারিগরি ও মাদ্রাসা বিভাগ, আরেকটা ভাগের নাম হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। উচ্চ শিক্ষা বিভাগ। আর মাদ্রাসা কার নিয়ন্ত্রণে চলে? মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা বিভাগ। ধন্যবাদ। এখন দেখেন এখানে খতে দেখা যাইতেছে আপিল ও সালিসি কমিটি বলতে কাকে বোঝায়? এটা হলো মাদ্রাসা বোর্ডে গঠিত, অন্য কোথাও কিন্তু নেই, মাদ্রাসা বোর্ডে। তো মাদ্রাসা বোর্ডে একটা কমিটি আছে, যে কমিটির নাম হলো আপিল ও সালিসি কমিটি। সেই কমিটিটা মাদ্রাসা মাদ্রাসা বোর্ডের একটা অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের 16 অনুযায়ী গঠিত কমিটি। এখন 16 অনুযায়ী কমিটি যদি দেখতে চান, তাহলে মাদ্রাসা বোর্ডের অর্ডিন্যান্স আপনাকে আবার দেখতে হবে, দেখে ওখানে ওই অধ্যাদেশের 16 নম্বর ধারায় যেতে হবে। 16 নম্বর ধারায় যে নাম্বারে ওই আপিল এবং সালিসি কমিটির কথা বলা আছে। এবং আপিল সালিসি কমিটির কাজ কি? কাজ হলো শিক্ষক কর্মচারী যদি সংক্ষুব্ধ হয় এবং তার যদি কোনো শাস্তি হয় এবং তার শাস্তি প্রক্রিয়া যদি কোনো জটিলতা দেখা দেয়, অথবা ওই শাস্তির বিপক্ষে যদি শিক্ষক চ্যালেঞ্জ করে, অথবা সরকার বা মাদ্রাসা কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করে, তাহলে সেক্ষেত্রে এই আপিল ও সালিসি কমিটিতে আবেদন করতে হবে। আপিল সালিসি কমিটি তারা আবার একটা নতুন করে তদন্ত কমিটি গঠন করবে। সেই কমিটি তদন্ত করে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের ভিত্তিতে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে কিনা, না মুক্ত করা হবে, সেটা তারা একটা সুপারিশ করবে। সেই সুপারিশ আবার ম্যানেজিং কমিটিতে আসবে। ম্যানেজিং কমিটিতে আসার পরে তার শাস্তি বহাল থাকা অথবা শাস্তি থেকে অব্যাহতি দেওয়া, এটি ম্যানেজিং কমিটি করবে। অর্থাৎ আমরা যেমন মামলা করলে হেরে গেলে আবার আপিল করি, ঠিক তেমনি মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কোনো ভুল করে বা কোনো শাস্তি গ্রহণযোগ্য না হয়, অথবা শাস্তির মধ্যে যদি কোনো প্রক্রিয়াকরণ ত্রুটি থাকে, অথবা কোনো ব্যক্তি যদি এতে ক্ষতিগ্রস্ত হয়, সংক্ষুব্ধ হয়, তাহলে সে মাদ্রাসা বোর্ডের আপিল সালিসি কমিটির কাছে আবেদন করতে পারে। এটা হলো খতে বলা আছে। এখন বোর্ড বলতে কাকে বোঝাবে? আমরা জানি যে বাংলাদেশে সাধারণ শিক্ষা বোর্ড আছে 10টি, আর মাদ্রাসা শিক্ষার বোর্ড আছে একটা। মাদ্রাসা শিক্ষার বোর্ডের আবার 2-4টা গুরুত্বপূর্ণ শহরে শাখা আছে। শাখা বলতে কিছু কাজের সুবিধার জন্য রাখছে, কিন্তু ঠিক বোর্ডের পূর্ণ কাজ সেখানে নেই। কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই স্তরের জন্য অনেকগুলো মাদ্রাসা বোর্ড আছে, মোট 10টি। সর্বশেষ শিক্ষা বোর্ড হলো ময়মনসিংহে অবস্থিত। আর সবচেয়ে পুরানো শিক্ষা বোর্ড হলো ঢাকা শিক্ষা বোর্ড, যেটা আপনারা যে থাকতে পারেন। ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ড আর ঢাকা শিক্ষা বোর্ড পাশাপাশি অবস্থিত, বক্সিবাজারে। আপনারা অনেকেই দেখেছেন। ধন্যবাদ। এখন ধরেন ম্যানেজিং কমিটি বলতে কি বোঝাবে? ম্যানেজিং কমিটি হলো 2009 সালের বিধান অনুযায়ী গঠিত। 2009 সালের বিধান অনুযায়ী মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠিত হয়, এবং এটা আবার সংশোধন হয়ে গেছে। সংশোধন ইতিমধ্যে হয়ে গেছে। সংশোধনী মাদ্রাসাতে এখনো প্রকাশ পায় না, কিন্তু স্কুল কলেজে কিন্তু বোর্ডের আইন নতুন ভাবে করে ফেলছে, হ্যাঁ, এবং সংশোধিত আইন হয়েছে। মাদ্রাসা বোর্ডের অধ্যাদেশ পরিবর্তন হয়েছে। ওই যে 16 অধ্যাদেশ আমরা বলছিলাম না, অধ্যাদেশের 16 ধারা 2020 সালের 26শে নভেম্বর মাদ্রাসা বোর্ডের একটা অধ্যাদেশ জারি হয়েছে। মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে যেয়ে আপনারা এই অধ্যাদেশটা ডাউনলোড করে নিতে পারবেন। আর ম্যানেজিং কমিটির 2009 সালের যেটা, সেটা সংশোধনের কাজ মাদ্রাসায় চলছে। স্কুল কলেজে অলরেডি এটা প্রকাশিত হয়ে গেছে এবং সেই অনুযায়ী এখন কার্যক্রম চলছে। 4 নম্বর আছেন বেতন বলতে কি বোঝাবেন? বেতন আমরা সরকারি চাকরিজীবীরা বেতন মূল বেতনকে বোঝায়। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা,
উৎসব ভাতা, এগুলোকে ভাতা মনে করা হয়। কিন্তু যখন কেউ যদি এক কথায় উত্তর দিতে চায় যে বেতন বলতে কি বোঝায়, তাহলে বেতন হলো সরকারি বেসরকারি উভয় ভাবে মাসে টাকা। এখন সেখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, স্কুল থেকে মাদ্রাসা থেকে আলাদা কোনো সম্মানী দিলে সবকিছু একসাথে যদি মাসে যেটা পায় পুরোটার নামই বেতন হিসাবে গণ্য হয়। সেই জন্য বলে যে বেতন কত। যখন বেতন কত তখন আমরা সরকারি চাকরিজীবীরা মনে করি মূল বেতন, কিন্তু এটি আসলে বোঝানো হয়েছে সে মাসে কত টাকা একসাথে পায়। স্বীকৃতিপ্রাপ্ত বলতে ওই যে শিক্ষা বোর্ডের যে আইন, ওই আইনের 10 বিধি 10 অনুযায়ী স্বীকৃতি বোঝায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি স্বীকৃতি না থাকে তাহলে তাকে প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা যাবে না। যদিও 3 নাম্বার পাঠদানের অনুমতি পাওয়ার পরেই দেওয়া হয়, কিন্তু স্বীকৃতি হলো মানুষের যেমন হার্ট সবচেয়ে দামি অঙ্গ, তেমনই হলো প্রতিষ্ঠানের স্বীকৃতি। যে প্রতিষ্ঠানের স্বীকৃতি নাই সেটা মূলত কোনো প্রতিষ্ঠান না। পাঠদানের অনুমতি পেয়ে 3 নাম্বার পাওয়া যায়, কিন্তু স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ওটা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয় না। এবং এটা যদি মাদ্রাসা ফাজিল কামিল থাকে তাহলে ওই স্বীকৃতিটার নাম কি? মানে বোর্ড পর্যন্ত মাদ্রাসার অনুমতি তাকে বলা হয় শিক্ষা। ফাজিল কামিল তার বোর্ড দেয় না, এটা দেয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। ওই অনুমতিটার নাম কি? এটাকে অধিভুক্তি বলেন। জি ধন্যবাদ স্যার, এটা হলো অধিভুক্তি। তাহলে ফাজিল কামিলের অনুমোদন হচ্ছে অধিভুক্তি, আর দাখিল আলিমের অনুমতি হচ্ছে শিক্ষা। 10 নম্বরের টাইম স্কেল, এখন টাইম স্কেল নাই। আপনারা জানেন টাইম স্কেলের পরিবর্তে এখন নাম কি? উচ্চতর গ্রেড। ঠিক আছে, টাইম স্কেল বিলুপ্ত, এখন এর নাম দিছে কি? উচ্চতর গ্রেড। আর টাইম স্কেলের বিধান আর উচ্চতর গ্রেডের বিধানও একটু পার্থক্য আছে। টাইম স্কেল ছিল 8 বছরে, উচ্চতর গ্রেড হলো 10 বছরে। আবার টাইম স্কেল 8 বছরে পাওয়ার পরে 4 বছর পরেই আবার আরেকটা ছিল। এখন উচ্চতর গ্রেডের ক্ষেত্রে ওখানেও টাইম বাড়ানো হয়েছে 2 বছর। অর্থাৎ প্রথম উচ্চতর গ্রেড হলো 10 বছর পর, পরেরটা হলো আরো 6 বছর পর। এটা হলো টাইম স্কেল। এবং টাইম স্কেলের পরিবর্তে এখন নাম হবে উচ্চতর গ্রেড। আপনারা এখানে যারা সহকারী শিক্ষক আছেন তারা অনেকেই উচ্চতর গ্রেড পেয়েছেন, অথবা 2-4 জন যারা সিনিয়র আছেন তারা টাইম স্কেল পেয়েছেন। স্যার আমরা কিন্তু স্যার এই যে মাদ্রাসা অধিদপ্তরের স্যার আমরা সিনিয়র স্যার যারা, তারা কিন্তু উচ্চতর স্কেলটা পায় না। ওই যে অষ্টম যে স্কেলটা, হ্যাঁ এটা আমিও জানি, কিন্তু স্কুলে সবাই পেয়ে গেছে, এটা তো আপনিও জানেন। স্কুলে স্যার সবাই পাইছে স্যার, কিন্তু আমরা পাই নাই। এখন আমরা যে পান নাই কেন সেটার ব্যাখ্যা আসলে কেউ পারবো না। আমিও জানি পান নাই, সেজন্য আপনি যেমন মনে কষ্ট পান আমিও আপনার সাথে সমবেদনা জানাই। কারণ স্কুল যখন পায় সাথে সাথে মাদ্রাসায় না হওয়ার তো কোনো কারণ নেই। তাহলে এখানে মাদ্রাসার অধিদপ্তর নেই। মাদ্রাসা অনেক বৈষম্য, হ্যাঁ এটা এই বৈষম্য বিষয়ে, এই বৈষম্য সংস্কারের সরকার বর্তমান চালু আছে। আপনারা যোগাযোগ করেন, দেখেন কিছু করতে পারেন কিনা। শিক্ষক বলতে কাকে বোঝায়? কথা বলতে চাইছিলাম স্যার। জি স্যার মাদ্রাসায় তো 8ম গ্রেড পেয়েছে, আমাদের মাদ্রাসায় কম্পিউটার ম্যাডাম আছে, উনি 8ম গ্রেড পেয়েছে। ও মাদ্রাসায় 8ম গ্রেড কম্পিউটারের ম্যাডাম যেটা পেয়েছে, যে আমার প্রতিষ্ঠান, আমার পাশের প্রতিষ্ঠান, কিছু কিছু ক্ষেত্রে না তারা মাদ্রাসা অধিদপ্তরে যোগাযোগ করেন। মানে আপনার সমস্যাটা কি? মাদ্রাসা অধিদপ্তর শিক্ষক যদি পেয়ে থাকেন তাহলে আপনাদেরও না পাওয়ার কোনো কারণ নাই। আরেকটা হলো এমপিও নীতিমালা ও জনবল কাঠামো, যেটা এই যে আপনাদের এই 2018 সালের যেটা সংশোধিত 2020 সাল 23শে নভেম্বর, সেটা পড়ে দেখেন। এবং তাছাড়া মাঝে মাঝে আবার 2-1টা সংশোধনী হয়েছে, সেগুলো আপনারা পড়বেন। এমপিওর ক্লাস তো আলাদা আছে, আপনারা সেখানে জেনে নিতে পারবেন। তবে আমি এমপিওর বিষয়ে জানি যে 10 বছরের প্রথম উচ্চতর গ্রেড, এবং এখন কথা হচ্ছে 10 বছর যে হিসাবটা কোত্থেকে হবে? এমপিও থেকে। আর এখন আবার এমপিও হওয়ার পরে যদি কেউ বিএড করে থাকেন বা বিএমএড করে থাকেন
তাহলে বিএমএড এর বেতন যেদিন পাইছেন আবার ওখান থেকে 10 বছর গুনতে হবে। মানে বিষয়গুলো আপনাকে আগে বুঝে নিতে হবে যে আমি বঞ্চিত হচ্ছি কেন। আপনি যদি বিএড সহ যোগদান করে থাকেন, বিএমএড সহ যোগদান করে থাকেন, অথবা কৃষি ডিপ্লোমা নিয়ে যোগদান করে থাকেন, অথবা আপনি যদি কম্পিউটার সায়েন্স যোগদান করে থাকেন, অথবা আপনি ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি সহ যোগদান করে থাকেন, অথবা আপনি যদি লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি সহ যোগদান করে থাকেন, তাহলে কিন্তু আপনি 10 বছর পরেই পাবেন। কিন্তু আপনি যোগদান করছেন 11 নম্বর গ্রেডে, আমি বলে শেষ করি, 11 নম্বরের গ্রেডে যোগদান করছেন, তারপরে আবার 10 নম্বর গ্রেডে গেছেন। এখন উচ্চতর গ্রেডে হিসাব হবে 10 নম্বর গ্রেড আপনি যেদিন পেয়েছেন ওইখান থেকে হিসাব করবেন। বলেন স্যার আমাদের বকেয়াটা আছে, মাদ্রাসা কেন দিচ্ছে না? হাই স্কুলে তো দিয়েছে, স্কুল দিয়েছে, কারিগরি দিয়েছে। স্যার ধন্যবাদ। আমি আসলে অধিদপ্তরের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ ওই বিষয়গুলো আমার আওতায় না, এবং আমার মানে সমবেদনা জানানো ছাড়া আপনাদেরকে আমি আসলে হেল্প করতে পারবো। তবে আমি জানি যে বৈষম্য আছে, আপনারা নিজেরা সংগঠিত হন, আপনাদের সমিতি আছে, আপনারা মাদ্রাসা অধিদপ্তরে যোগাযোগ করেন, ব্যক্তিগতভাবে করেন, প্রভাবশালী লোক থাকলে তার মাধ্যমে করেন, করে স্কুলে যেহেতু যা যা সুবিধা পায় মাদ্রাসা যেন সবগুলো সুবিধা মাদ্রাসাও পায়, সেই ব্যবস্থাটা আপনারা করেন। ধন্যবাদ। স্যার আমার একটা প্রশ্ন স্যার। জি স্যার, ওই যেমন লাইব্রেরি সায়েন্সে জয়েন করছে 10ম গ্রেডে, এখন বিএড করলে কি 9ম গ্রেডে যাবে কিনা স্যার? না, বিএড এর সাথে আর তার কোনো কিছু দরকার নেই। সে যেহেতু লাইব্রেরি সায়েন্স নিয়ে 10ম গ্রেডে জয়েন করছে, বিএড করলেও যা না করলেও তা। বিএড ওনার পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য করতে পারেন, কিন্তু ওই যে 10ম গ্রেডে যেদিন পেয়েছেন ওই হিসাব করে তিনি 9ম গ্রেডে যাবেন, ওই হিসাব করেই তিনি 8ম গ্রেডে যাবেন। এবং এখন বিএড করলে সেই কারণে তার বিএড এর তো আর আলাদা কোনো স্কেল হবে না তার, কারণ ওটা তো বিএড এর স্কেল 10ম গ্রেড উনি পেয়েই আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইও নম্বরে শিক্ষক বলতে কাকে বোঝায়? শিক্ষক আসলে স্থায়ী অস্থায়ী, এমপিও নন এমপিও সকলেই শিক্ষক। এবং শিক্ষকের প্রধান 3টি ভাগ, প্রতিষ্ঠান প্রধান তিনি একটা শিক্ষক, প্রতিষ্ঠান সহপ্রধান তিনি একটা শিক্ষক, আর অন্যান্য পদ। জি, কারো প্রশ্ন? জি স্যার, আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আদৌ কি আসলে মাদ্রাসা শিক্ষা থেকে বৈষম্য দূর করতে পারবে কিনা, যারা মাদ্রাসার সঙ্গে রিলেটেড আছে, মাদ্রাসার শিক্ষক অথবা কি প্রধান, এনারা পারবে কিনা? ব্যক্তিগত মতামত তো আসলে এখানে দেওয়ার কোনো সুযোগ নাই, ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। বৈষম্য ছিল। স্যার আমি জয়নুল আবেদিন প্রবাসম। স্যার ওই আপনি যেটা শুরু থেকে বলেছিলেন স্যার, আমাদের প্রশ্নগুলো যদি আমরা স্যার খাতায় লিখে রাখি, হ্যাঁ লিখে রাখলে ভালো। স্যার আপনার ভয়েসটা কাট হয়ে যাচ্ছে মাঝখানে। হ্যাঁ মাঝখানে আমাদের সবাই একটা প্রশ্ন করে ফেলছেন, ওইটা আমি বলছি আপনারা লিখে রাখেন, আমি তো সুযোগ দিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 3.5 আরো সুযোগ দিতে পারবো, সমস্যা নেই। সবচেয়ে বড় কথা আপনাকে শুনতে হবে আগে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন ওনারটা আমি শুনেছি, সেটা হচ্ছে যে মাদ্রাসার বৈষম্যগুলো আদৌ দূর হবে। সেটা হচ্ছে যে এই যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূর করার জন্যই বসছেন। আমার বিশ্বাস যে সব বৈষম্য দূর করতে পারবেন, কারণ একটা বৈষম্য দূর করতে যায় আরেকটা বৈষম্য আবার তৈরি হয়ে যায়। মানুষের তো সীমাবদ্ধতা অসংখ্য জায়গায়, এবং অসংখ্য জায়গায় ভুল ত্রুটি রয়ে গেছে, কত আর সংশোধন করতে পারবে? এবং যারা করবে তাদের আন্তরিকতা, তাদের দূরদর্শিতা, তাদের করার ক্ষমতা আছে কিনা, সব বিষয় তো বিবেচনায় নিতে হবে। তবে এই যে স্কুলের সাথে মাদ্রাসার যে মেজর বৈশিষ্ট্যগুলো, এগুলো দূর করা খুবই সহজ, এবং এগুলো আমার বিশ্বাস যে আপনারা তদবির যদি করতে পারেন এগুলো সবই দূর হবে, এবং আপনারা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হন এটা আপনাদেরই কিন্তু এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়া তদবির করতে হবে। ধন্যবাদ। তো প্রশ্ন লিখে রাখেন, আমি আবার সুযোগ দিব। বেদি 3 শিক্ষকের শ্রেণী বিভাগ, আমরা ওখানে দেখলাম শিক্ষক অস্থায়ী, স্থায়ী এবং এমপিভুক্ত, নন এমপিভুক্ত শিক্ষক পদে নিয়োজিত ব্যক্তি শিক্ষক। তো এর শ্রেণী বিভাগ মূলত 3টা শ্রেণী, একটা হলো প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান এবং অন্যান্য শিক্ষক। কিন্তু 8ম পে স্কেলে আপনারা যারা পড়েছেন, 8ম পে স্কেলটা 2015 সালে 14 ডিসেম্বর যেটা জারি হয়েছে, সেখানে বলা আছে যে প্রজাতন্ত্রের কর্মচারী গ্রেড দ্বারা পরিচিত হবে, কোন শ্রেণী দ্বারা নয়। অর্থাৎ আমাদের ওখানে 20টা গ্রেড আছে, ওই 20টা গ্রেড দ্বারা কর্মচারীগণ পরিচিত হবে, এবং পাশাপাশি হলো পদবি, তার পদ কি আর সে কোন গ্রেডের, এটা হলো তার
পরিচয়। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী এ ধরনের কোনো শ্রেণী থাকবে না, এটা বিলুপ্ত করা হয়েছে। ধন্যবাদ। শিক্ষকের যোগ্যতা, শিক্ষকের যোগ্যতা বলতে শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি অভিজ্ঞতাটাও একটা যোগ্যতা। এখন আপনি যদি মাদ্রাসার সুপার হতে চান তাহলে আপনার যোগ্যতা কি? শিক্ষাগত তামিল পাস। এখন আপনার অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হলো 12 বছর, 2-3 বছর সহ সুপার সহ। এখন প্রশ্ন হলো সাধারণ শিক্ষক যারা আছে, মানে যারা অ্যারাবিক সাবজেক্টের না, অর্থাৎ সহকারী মাওলানা না, তারা কি হতে পারবেন? না, তাদের কোনো সুযোগ। তাহলে শিক্ষকের যোগ্যতা তার পদের জন্য ওইটা একটা আলাদা, উচ্চতর পদে গেলেও তার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেটা চাওয়া হয় সেটা তার যদি না থাকে তাহলে সেই পদে তার যাওয়ার কোনো সুযোগ থাকে। এখন ধরেন যিনি সহকারী শিক্ষক লাইব্রেরি, তার শিক্ষাগত যোগ্যতা একরকম। যিনি সহকারী শিক্ষক কৃষি, তার একরকম। যিনি সহকারী শিক্ষক মৌলানা, সহকারী মৌলানা, তার যোগ্যতা আরেক রকম। অর্থাৎ এটি পদের সাথে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি। বেতন স্কেল, বেতন স্কেলে আপনারা জানেন যে 8ম পে স্কেলে 2015 সালে যেটা হয়েছে সেটাই এখনো বলবৎ আছে, নতুন তার হয় নাই। 20টা গ্রেড আছে। একেবারে সর্বনিম্ন গ্রেড হলো 20, সেখানে 8,250 টাকা। অফিস সহায়ক, নৈশ প্রহরী, এনারা এই বেতনটা পান। আর সর্বোচ্চ গ্রেড হলো 1 নাম্বার গ্রেড। সুযোগ দিব আপনাকে। 1 নাম্বার এখন প্রশ্ন করেন না, স্যারকে বলতে দেন, প্রশ্ন করেন না কেউ। 1 নাম্বার গ্রেড আমি সুযোগ দিব আপনাকে, আপনি লিখে রাখেন, আমি সুযোগ দিব। 1 নাম্বার গ্রেড হলো বাংলাদেশের সচিব, এবং সচিব পদোন্নতির আগেও কেউ কেউ 1 নাম্বার গ্রেড হিসেবে আরেকটা পদোন্নতি পায়, তারা এই 1 নাম্বার গ্রেডটা পেয়ে থাকে। এখন মাদ্রাসাতে কত গ্রেড পর্যন্ত আছে সেটাই আমাদের বিষয়। মাদ্রাসাতে সর্বোচ্চ 4র্থ গ্রেড আছে। কার আছে? ফাজিল এবং কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আর সর্বনিম্ন গ্রেড কোনটা? ওই যে অফিস সহায়ক, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, এদের হলো সর্বনিম্ন গ্রেড 20। এখন আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, ধরেন তারা যদি সহকারী শিক্ষক হন, তাহলে সহকারী শিক্ষকের মধ্যেই আছে 4টা গ্রেড। কিরকম 4টা গ্রেড? যার বিএড, বিএমএড এই ধরনের ডিগ্রি নাই, তিনি পাচ্ছেন 11তম গ্রেড, অর্থাৎ তার বেতন হলো 12,500। যার বিএড, বিএমএড আছে, অথবা ফিজিক্যাল শিক্ষক, অথবা লাইব্রেরি সায়েন্সের শিক্ষক, অথবা কম্পিউটার শিক্ষক, তার হলো 10ম গ্রেড, তার হলো 10ম গ্রেড, 16,100। এখন উচ্চতর গ্রেড যিনি পেয়েছেন আপনাদের মধ্যে, তিনি আছেন 9ম গ্রেডে। এবং আপনাদের মধ্যে যদি আরো একটা উচ্চতর গ্রেড কেউ পেয়ে থাকেন, দ্বিতীয় উচ্চতর গ্রেড, তিনি আছেন 8ম গ্রেডে। তার মানে হচ্ছে সহকারী শিক্ষক পর্যায়ে এই 4টা গ্রেড এখন বলবৎ আছে। এবং আপনাদের এখানে এই অংশগ্রহণকারীদের মধ্যে কলেজের, মাদ্রাসার প্রভাষক আছেন। প্রভাষকদের মধ্যেও আবার 3টা গ্রেড আছে। একটা হলো 9ম গ্রেড, একটা হলো 9ম গ্রেডে কিন্তু সহকারী অধ্যাপক হন নাই, তারা 8 বছরের সহকারী অধ্যাপক না হওয়ার কারণে 10 বছর পরে তিনি আরেকটা গ্রেড পাবেন, 8ম গ্রেড। অথবা আগে যারা 7ম গ্রেড পেয়েছিলেন, যদি কেউ 7ম গ্রেড, তো সকলেই এখন সহকারী অধ্যাপক হয়ে গেছেন, যদি কেউ না হয়ে থাকেন তাহলে 7ম গ্রেড। অর্থাৎ প্রভাষক পদেও 3টা গ্রেড বলবৎ ছিল। এই মুহূর্তে কলেজে নাই, এই মুহূর্তে 2টা গ্রেড আছে কলেজে, একটা হলো 9ম গ্রেড আর একটা 8ম গ্রেড। 7ম গ্রেডের কেউ এখন নাই, কারণ 16 বছর চাকরি পূর্তি হওয়াতে সকলকেই সহকারী অধ্যাপক বা সিনিয়র লেকচারার পদে 6ষ্ঠ গ্রেডে তাদের বেতন দেওয়া হয়েছে। এছাড়া যারা সুপার পদে যেতে চাচ্ছেন, সহকারী সুপারের হলো 8ম গ্রেড, যেটা কিনা মাদ্রাসায় সহকারী শিক্ষকও কেউ কেউ আসেন। আবার সুপার হচ্ছে 7ম গ্রেড। অর্থাৎ সহ সুপার আর সহকারী শিক্ষক কারো কারো একই, মানে 8ম। এবার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি স্যার, আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। ইংলিশ আইডি 17। জি, প্রশ্নটা করতে পারি স্যার? জি জি করেন, প্রশ্ন করুন। যেমন আমাদের শিক্ষকদের মধ্যে অনেকে আরবি টিচার নয়, আরবি টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত নয়, কিন্তু ওনার
একজন সুপার এবং সহ সুপারের যে সকল যোগ্যতা থাকলে সুপার সহ সুপার হওয়া যায় সে সকল সমস্ত গুণাবলী আছে, অর্থাৎ ফাজিল কামিল ওনারও আছে, সেক্ষেত্রে উনি কি সহ সুপার কিংবা সুপার হতে পারবেন কিনা? না, সেই সুযোগ নাই। মানে উনি কেন ওনার স্যার? তো চাকরিটা সহকারী মৌলানা পদে নেয় নাই, ওইটা সহকারী মৌলানা পদে না নিয়ে তিনি কামিল ফাজিল যে পাশ করছেন সেই ডিগ্রিটা তো এই তার বর্তমান পদের সাথে কোনো সম্পর্কযুক্ত না। অতএব তিনি বর্তমান তো সহকারী শিক্ষক ইংরেজি বাংলা বা অন্য সাবজেক্টও থাকতে পারেন, তার কামিল পাস আছে বিধায় তিনি এখন সহকারী সুপার হতে পারবেন না। কারণ অভিজ্ঞতাটা চাওয়া হবে সহকারী মৌলানা হিসেবে 9 বছর, তবেই তিনি সহ সুপার হতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি তাহলে বৈষম্য হলো না? এটা বৈষম্য আপনি মনে করছেন কেন? আপনি তো সহকারী মৌলানা পদে যোগদান করেন নাই, আপনি ওই ডিগ্রি থাকা অবস্থায় সহকারী মৌলানা পদে গেলেন না কেন? আমি বলতে চাচ্ছিলাম যে যদি কারো গুণাবলী থাকে, সে সকল যোগ্যতা থাকে। না না, গুণাবলী দিয়ে তো আর হবে না, আপনার তো যোগ্যতার গুণাবলী এক জিনিস। যোগ্যতা হলো আপনি ইংরেজি শিক্ষক, ইংরেজি যোগ্যতা নিয়ে জয়েন করছেন, আপনার এখন কামিল পাস আছে, তাহলে আপনি কামিল ডিগ্রি নিয়ে আগেই আপনাকে যোগদান করা উচিত ছিল সহকারী মৌলানা পদে। তাহলে কি আমরা মাদ্রাসা যারা জেনারেল শিক্ষক আছে তারা কি হতে পারবো না সহকারী সুপার বা সুপার? তারা আমরা যারা জেনারেল শিক্ষক আছে তারা তাদের তো সহকারী শিক্ষক থেকে মাদ্রাসাতে হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আপনাদের জন্য আমাদের প্রতি এটা হাই স্কুলে আপনারা যেতে পারবেন। আমি তো স্যার হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক পদে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, ওস্তাদ ফারুক আহমদ বলছি, প্রভাষক আরবি। জি বলেন স্যার। জি স্যার, আলিম প্রতিষ্ঠানের আরবি প্রভাষক বৃন্দ কি অধ্যক্ষ হতে পারবেন স্যার? আলিম প্রভাষক আপনার আলিম মাদ্রাসায় প্রিন্সিপাল হতে পারবে কিনা? জি, আরবি প্রভাষক বৃন্দ। হ্যাঁ, ওখানে তো কোনো বাধা নেই, আপনি ওখানে তো পারবেন। হ্যাঁ, ওটা পারবেন, ওখানে কোনো জেনারেল কোনো নীতিমালাতে স্যার প্লিজ স্যার নীতিমালাতে তো তাদেরকে দরখাস্ত করার অনুমতি দেয় নাই প্রভাষকদেরকে স্যার। আর একজন এটা তো পিটিচার হওয়ার পরে একজন সহকারী সুপার সে আলেম মাদ্রাসার আপনার ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ নিচ্ছে, কিন্তু একজন আলেম মাদ্রাসার প্রভাষকদেরকে তাদেরকে দরখাস্ত করার অনুমতি দিচ্ছে না। এটা কি ধরনের বৈষম্য? বা ওখানে তো সহকারী অধ্যাপক না হওয়া পর্যন্ত আপনি তো যেতে পারবেন না। যেটা যে রুলস তৈরি করা আছে আপনাকে তো সেই রুলস মানতে হবে। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আপনারা শুনেন, আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে সুপারদের দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, ভাইস প্রিন্সিপাল পদে প্রভাষক সরাসরি নাই, কিন্তু সহকারী অধ্যাপক থেকে তো সুযোগ আছে। সহকারী অধ্যাপক তো 8 বছরই হওয়া যায়। এখন পুরানো মাদ্রাসায় হয়তো 8 বছরে না হয়ে 16 বছরে হবে। হ্যাঁ, তার জন্য একটু এখন এই জন্য বলছি যে এই ধরনের বৈষম্য একেবারে মানে সূক্ষ্মভাবে দূর করাটা কঠিন আছে। কিছুটা বৈষম্য আছে, কারণ সহকারী অধ্যাপক ভাইস হতে পারে, আপনার সহকারী প্রধান হতে পারে আপনার একটা প্রতিষ্ঠানের, কিন্তু লেকচারার পারতেছে না, এটা আর কি। দরখাস্ত করার অনুমতি নাই, লেকচারার থেকে অনুমতি নাই। হলো 7ম গ্রেড, এক না। সুপারের অভিজ্ঞতা লাগে 15 বছর। আমি আপনাদের কথা, এটা আমার আলোচনার বিষয়টা শুনেন। এমপিওর বিষয়টা এটা আলাদা ক্লাস আছে, আপনারা তখন আলোচনা করতে পারবেন। এটা আমার আলোচনা। একটু কষ্ট দিচ্ছি আপনাকে স্যার, একটু কষ্ট দিচ্ছি আপনাকে প্লিজ। তো স্যার যিনি লেকচারার হয় নাই, উনি কি ভাইস প্রিন্সিপাল যে হলো দাখিল মাদ্রাসা থেকে সহ সুপার পদ থেকে আইসা, তাহলে সে কি অধ্যক্ষ হতে পারবে আলেম মাদ্রাসার? ও কোটা 3 বছর অভিজ্ঞতা হলে ওখানে মাদ্রাসার আলিম মাদ্রাসার প্রিন্সিপালের ক্ষেত্রে যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেই অভিজ্ঞতা না থাকলে তিনি 3 বছর পরেও পারবেন না। এখন ওখানে যদি ওখানে যে ধরনের অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেই ধরনের অভিজ্ঞতা নিয়ে তাকে যেতে হবে। হ্যালো স্যার, আপনাদের কাছে ওটা তো স্পষ্ট করে দেওয়া আছে। এটা তো এই নীতিমালা নিয়ে আলোচনার কোনো বিষয় নাই। এই নীতিমালাতে যা লেখা আছে
শুনেন, জি জি জনবল জি কাঠামো এমপিও নীতিমালা 23শে নভেম্বর 2020, জি জি এখানে জি যেভাবে লেখা আছে ওর বাইরে যাওয়ার সুযোগ কারোরই নাই। এখন সুযোগ আপনি নাই। বৈষম্য মনে করতে পারেন, সেই জি বৈষম্যটা মনে করলে সেটা সংশোধনের জন্য উদ্যোগ নেন, কিন্তু বর্তমান জি ওই ওই 34টা পৃষ্ঠা আপনাদের কাছে আছে কিন্তু জি জি এমপিও জি আমার কাছে নীতিমালা। আছে স্যার, আমার ওই কাছে ওই 34 নীতিমালাটা পৃষ্ঠা আছে। আমিও অনেকবার পড়েছি, আমার কাছেও আছে। এখন হ্যাঁ আমরা তো ওটা 2000 আলোচনা করে কোনো সংশোধন করতে পারবো না, সমাধান হ্যাঁ করতে জি পারবো না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। 2018 থেকে 23 পর্যন্ত যে নীতিমালাটা এটা আমার কাছে আছে। তবে স্যার আরেকটু হ্যাঁ, কষ্ট দিচ্ছি, শেষ করে দিচ্ছি আমি স্যার, আর কষ্ট দিব আপনাকে। তো যারা আলেম মাদ্রাসা সহকারী অধ্যাপক হয়ে যান 6 কোডে, এমপিওটা হবে কি না স্যার একই কোডে? মনে হয় ওটাও না, কিন্তু একই কোড, কারণ 6 কোড। কারণ কামিল মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, তারপরে আদিব, এগুলো হ্যাঁ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা জি প্রভাষকে কি পদে সে যোগদান করছিল তার সাথে সম্পর্কযুক্ত। আপনাকে হ্যাঁ ওইটা আগে প্রভাষক ভালোভাবে পদে দেখে নিতে হবে। যোগদান করেছে। এই প্রভাষক পদে যদি যোগ্যতা মিলে যায় তাহলে কামিল জি মাদ্রাসায় আপনি যেতে পারবেন। যদি স্যার কিন্তু প্রভাষক একই পদে স্যার। যে যোগ্যতা চেয়েছিল সেই যোগ্যতা, মানে আমি আবার বলি, মুহাদ্দিস, মুফাসসির, ফকি, আদিব, এই জি 4টা পদ হলো সহকারী অধ্যাপকের সমতুল্য কামিল মাদ্রাসায়। এখন জি ওই জি জি একই 4টা কোড। পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রভাষক পদের দরকার ছিল সেটা জি তার আছে কিনা, যদি থাকে কিন্তু শর্ত তাহলে স্যার, কিন্তু শর্ত তো দিয়ে দেয় ফাজেল ফাজেল মাদ্রাসা এবং কামেল মাদ্রাসা হতে হবে, কিন্তু আলেম হ্যাঁ, মাদ্রাসা এই সহকারী ওই যে অধ্যাপকরা যেটা বলছি, এই যে দরখাস্ত একটা করতে শর্ত পারবে দিচ্ছে কিনা? যে এই শর্তের কারণে আপনি যেতে পারবেন না। এখন এই এমপি শর্ত হবে না। যদি আপনি ভাঙতে চান তাহলে জি আইনটা সংশোধন করতে হবে, অর্থাৎ এমপিও নীতিমালা সংশোধন করতে হবে। কেন সংশোধন করতে হবে? এছাড়া হবে যে না, ফাজিল অন্য কোনো কামিল ওয়ে নেই আর। মাদ্রাসার প্রভাষক যে শিক্ষাগত যোগ্যতা, আমার সেই শিক্ষাগত যোগ্যতা থাকলে আমি কেন মুহাদ্দিস, মুফাসসির হতে পারবো না? মুহাদ্দিস, জি মুফাসসিরের তো একটা সুবিধা আছে, আপনারা জানেন, সেটা জি হলো সহকারী অধ্যাপকের স্কেলটা 8 বছরই পাওয়া যায়। এটার জন্য তো জি 16 বছর অপেক্ষা করার কোনো দরকার হয় না, ওখানে তো কোনো 50% কোনো কোটা না। এটা একটা জি বড় সুবিধা। তাহলে আপনার এই রুলসটাও একটু বৈষম্য আমি মনে করছি, আপনারাও মনে করছেন, এটা সংশোধনের উদ্যোগ নেন, যে আমার যদি প্রভাষক পদে আসসালামু আলাইকুম স্যার, পরবর্তী থাকে তাহলে আমি আলোচনায় যেতে গেলে পারবো। ভালো হয় স্যার। জি ধন্যবাদ। আমি জি স্যার আমার আমার ধন্যবাদ একটা স্যার, প্রশ্ন ধন্যবাদ। আছে স্যার। সময় তো বেঁধে দেওয়া, স্যার শুনেন স্যাররা, সময় বেঁধে দেওয়া এবং এমপিওর আলোচনাটাও আমার না, তারপরে আপনারা যেহেতু অবতারণা করছেন, কিছু কথা বললাম, আমার এটা স্টাডি করা আছে, আমার কাছে এমপিওর নীতিমালার ওই 34 পৃষ্ঠার প্রজ্ঞাপন ছাড়াও যে কয়টা সংশোধন হয়েছে সবগুলো আমার কাছে আছে, আমি স্টাডি করেছি। হ্যাঁ, যদি একটা সুযোগ দিতে একটা প্রশ্ন করার জন্য। আচ্ছা বলেন, আমি আবার পরে সুযোগ দেবো, আমার তো সময় একটু কাভার করতে হবে। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। স্যার আমি মোহাম্মদ রুহুল আমিন স্যার। জি বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম, আমি 11 গ্রেডে চাকরি করি স্যার, বয়স 8 বছর। এ পর্যায়ে বিএড করে বিএড স্কেল ধরতে পারবো কি স্যার? হ্যাঁ, ওটা তো আইন আছে 8 বছরের মধ্যে করতে হবে। আপনি যদি 8 বছরের মধ্যে বিএড বিএমএড না করেন তাহলে 8 বছর পরে করে তো আর ধরতে পারবেন না, পরে তো আপনার তারপর লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারপর আপনি স্যার ওই যে উচ্চতর গ্রেডে যাবেন, 10 বছর পরে উচ্চতর গ্রেড ওখানে যাবেন। আর নতুন নিয়মে 5 বছর স্যার, 5 বছরের না, মধ্যে 5টাকে সংশোধন করে আবার 8 করেছে। 5 ছিল মাঝে, ওটাকে সংশোধন করে 8 করেছে। স্যার বিএড স্কেল মাদ্রাসার স্যার, মাদ্রাসায় মাদ্রাসাতে 5 ছিল, পরে ওটাকে 8 করা হয়েছে। আপনি ওটা দেখে নিন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার তারপরে আমার একটা প্রশ্ন স্যার, 10 বছর হওয়ার পরে উচ্চতর স্কেল নেওয়া যাবে ওর পরে স্যার? 10 বছর পর ছিল স্যার, বিএড স্কেল নেওয়ার পরে 10 বছর যখন হবে তখন উচ্চতর স্কেল নেওয়া যাবে বিএড এর স্যার? স্কেল যে ডেটে হয়েছে সেখান থেকে 10 বছর পরে উচ্চতর গ্রেড পাবে, এবং তারপরে আরো 6 বছর পরে আরেকটা এই পাবে। উচ্চতর নেওয়াই তো ভালো স্যার। জি, এখন যদি কেউ আগে থেকে উচ্চতর গ্রেড পাইয়া 10ম গ্রেডে আপনি আসেন, এখন বিএড করলে আপনার আর কোনো উচ্চতর গ্রেড হবে না, কারণ আপনি তো 10ম গ্রেডে অলরেডি আসেনি। আবার বুঝেন, বিএড এর গ্রেডটা হলো 10। আপনি যদি কোনো কারণে 10 নাম্বার গ্রেডে অর্থাৎ 10ম গ্রেডে থেকে থাকেন, সেটা টাইম স্কেল হয়ে হোক বা অন্য কোনো ডিগ্রি কারণে হোক, আপনি বিএড করলে আর পাবেন না। ধরেন একজন কম্পিউটার সায়েন্সের শিক্ষক 10ম গ্রেডে জয়েন করছে, এখন তার বিএড করলে তার জন্য কোনো উচ্চতর নাই, কারণ বিএড এর স্কেল তো নির্ধারিত 10ম গ্রেড। আর আমি সুযোগ আপনাদেরকে দিব, আমার একটু আগাইতে দেন, পরে আমি বিধি 6 শিক্ষানবিশ
শিক্ষানবিশ কালটা হলো 2 বছর। সরকারি বেসরকারি যত চাকরি আছে সব চাকরিতে 2 বছর শিক্ষানবিশ, অর্থাৎ 2 বছর প্রবেশন, অর্থাৎ 2 বছর হলো প্রশিক্ষণকালীন। অর্থাৎ এই 2 বছর যদি সন্তোষজনক চাকরি হয় তবেই তার চাকরি স্থায়ী করা হইবে। সরকারি চাকরিতে যদি চাকরি স্থায়ী না হয় তাহলে তিনি পেনশন পান না। অতএব এই স্থায়ীটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বেসরকারি মাদ্রাসায় স্থায়ী না হলেও তিনি অবসর সুবিধা পাবেন, তবে স্থায়ী চাকরিটা হওয়া খুবই যুক্তিসঙ্গত। কারণ কিছু কিছু ক্ষেত্রে চাকরি যদি স্থায়ী না হয় তাহলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন চাকরি স্থায়ী না হলে তিনি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ সিপিএফ এটি তাকে প্রতিষ্ঠান দিতে বাধ্য নয়, তাহলে স্থায়ী হওয়াটা দরকার। এই জন্য 2 বছর যাদের পূর্ণ হয়েছে, 20 বছরও যদি হয়ে থাকে তাও তাকে এখন স্থায়ীকরণ করা যাবে। সেক্ষেত্রে ম্যানেজিং কমিটিতে পাশ হবে। ম্যানেজিং কমিটির পাশের প্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটা রেজলিউশন করে একটা পত্র দিবে যে তার চাকরির যোগদানের তারিখ হইতে স্থায়ী করা হইবে। বিধি 7 উচ্চতর প্রারম্ভিক বেতন। এটা হলো প্রতিষ্ঠান থেকে নিজস্ব টাকায় যদি কোনো ইনক্রিমেন্ট যুক্ত করা হয় তাকে বলা হয় উচ্চতর প্রারম্ভিক বেতন। মাদ্রাসা বোর্ড এবং মাদ্রাসা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ন্যূনতম 3টা উচ্চতর গ্রেড দেওয়ার বিধান আছে, অনন্য 3টা। কোন কোন ক্ষেত্রে বেশিও দিতে পারে, আবার কমও দিতে পারে। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, কাইন্ডলি স্যার। জি বলেন, প্রশ্ন আমি আসলে শুনলাম পরে, বলেন স্যার। প্রশ্নটা হচ্ছে অনেকেই বলছে যে যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ অটো স্থায়ী হয়ে যায়, এটা নাকি করা লাগবে না স্যার? না, এটা তাদের ভুল ধারণা। স্থায়ী সকলেরই লাগবে, 1 বছর পরে না, 2 বছর পর। স্থায়ী এনটিআরসি এর নিয়োগ দেওয়ার মানে তিনি স্থায়ী শিক্ষক না। স্থায়ী শিক্ষকের 3টা শর্ত। স্থায়ী শিক্ষকের 3টা শর্ত, একটা হলো 2 বছর চাকরি, একটা হলো সন্তোষজনক চাকরি, আরেকটা হলো রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার কোনো কর্মকাণ্ড নাই। এই 3টা প্রধান শর্ত যদি পূর্ণ করে তাহলে তাকে স্থায়ী করা হয়। একটা হলো 2 বছর চাকরি, একটা হলো চাকরি সন্তোষজনক, আর একটা হলো রাষ্ট্র প্রতিষ্ঠান বা সরকারের বিপক্ষে তার কোনো অবস্থান নাই, সেক্ষেত্রে তার চাকরি স্থায়ী হয়। 8 নম্বর শিক্ষকের দায়িত্ব কর্তব্য। শিক্ষকের দায়িত্ব কর্তব্য বিষয়ে আমরা অনেক শিক্ষক, বিশেষ করে এখানে যারা প্রভাষক আছেন তারা জানেন যে কলেজ পর্যায়ের প্রভাষক যারা, তারা মনে করে একটা ক্লাস নিলাম চলে গেলাম, আর কোনো কাজ নেই। কিন্তু হাই স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তাদের অনেক ক্লাস নিতে হয়। এবং এমপিও নীতিমালাতে আপনারা পড়ে দেখবেন লেখা আছে নিজের সাবজেক্ট ছাড়া আরো 2টা সাবজেক্টের পড়ানোর যোগ্যতা থাকতে হবে, এবং উচ্চতর পর্যায়ের শিক্ষক নিম্নতর পর্যায়ে ক্লাস নিবেন, এটি বলা আছে। কেন বলা আছে? যে প্রভাষক এখানে যারা আছেন, কোন মাদ্রাসার যদি কর্তৃপক্ষ মনে করে যে 9-10 তাকে আমি ক্লাস দিই, অর্থাৎ দাখিল পর্যায়ে, তাহলে তিনি অস্বীকার করতে পারবেন না, দিতে হবে তাকে। স্কুল এন্ড কলেজেও একই বিধান। তবে শুধু কলেজ যেখানে, সেখানে তো আর নিম্ন ধাপ থাকে না, অর্থাৎ দাখিল বা মাধ্যমিক পর্যায়ে নাই, ফলে তারা খুবই আরামের সাথে চাকরিটা করে যায়। কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে হাই স্কুলের সাথে কলেজ যেটা আছে, স্কুল এন্ড কলেজ, তাদের কিন্তু যথেষ্ট কষ্টদায়ক হয়, অনেক ক্লাস তাদের নিতে হয়। ধন্যবাদ। প্রশ্ন থাকলে পরে আমি শুরু দিই। বিধি 9 টিউশনি। টিউশনি 2012 সালে 20 জুন একটা আইন আছে, সেই আইনে বলা আছে যে নিজের প্রতিষ্ঠানে 10 জন ছাত্র না, নিজের প্রতিষ্ঠানে কাউকে পড়াতে পারবেন না, অন্য প্রতিষ্ঠানে 10 জন ছাত্র প্রাইভেট পড়াতে পারবেন। নিজে কোনো কোচিং সেন্টারে যুক্ত থাকতে পারবেন না, নিজে কোনো কোচিং সেন্টার স্থাপিত করতে পারবেন, নিজ নামে কোনো প্রচার করতে পারবেন। এটি আছে। আপনাদের প্রশ্ন আমি শুনবো পরে, একটু সময় দেন। পদত্যাগ। যে কোনো শিক্ষক যখন তখন পদত্যাগ করতে পারেন না, সরকারি চাকরিতেও না। সরকারি চাকরিতে পদত্যাগ করলে তাকে 15 দিনের সমপরিমাণ অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে ফেরত দিতে হয়। আর বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ম হলো যদি পদত্যাগ করতে হয় তাহলে 1 মাস আগে আবেদন করতে হবে। 1 মাসের যে কয়দিন আবেদন ঘাটতি থাকবে সেই কয়দিনের টাকা তাকে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এটা হলো পদত্যাগের নিয়ম।
এবং যদি একই প্রতিষ্ঠানের মধ্যে তার ভিন্নতর চাকরি হয় তাহলে এক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আবার এনটিআরসি এর মাধ্যমে যদি অন্য এক প্রতিষ্ঠানে ছিল আরেক প্রতিষ্ঠানে যায় তাহলেও প্রযোজ্য হবে না। অথবা তিনি যদি উচ্চতর পদে চাকরি নেন, ধরেন প্রভাষক থেকে প্রিন্সিপাল, সুপার পদে গেলেন সহকারী মৌলানা থেকে, তাহলে তার ক্ষেত্রে এই পদত্যাগের জন্য কোনো টাইম বাউন্ড নাই। টাউন পয়েন্ট হলো যিনি চাকরি ছেড়ে একেবারে চলে যাবেন তাকে অবশ্যই 1 মাস আগে আবেদন করতে হবে। বিধি 11 9 নাম্বার পয়েন্ট আরেকবার বলবেন, 9 নাম্বার পয়েন্টটা। প্রাইভেট টিউশনি, এটি 2012 সালে 20 জুন একটা প্রজ্ঞাপন আছে, আপনি ডাউনলোড করে নেবেন। সেই প্রজ্ঞাপনে বলা আছে নিজ প্রতিষ্ঠানে কোনো ছাত্র প্রাইভেট পড়াতে পারবে না, অন্য প্রতিষ্ঠানের 20 জন 10 জন ছাত্র মাসে পড়াতে পারবে। এটা হলো মূল বিষয়। এছাড়া এখানে কমিটি আছে, শাস্তির বিধান আছে, জেলা পর্যায়ের কমিটি, উপজেলা পর্যায়ের কমিটি, বিভাগীয় কমিটি, কি ধরনের শাস্তি সব লেখা আছে। তো ওইটা তো বিস্তারিত এখানে আলোচনা করা সম্ভব না, ওটা আলাদা একটা প্রজ্ঞাপন এবং সেটাও অনেক বড় প্রজ্ঞাপন, অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন সেখানে আছে, আপনারা ডাউনলোড করে। বিধি 11, জি আমি সুযোগ দেব। বিধি 11 শাস্তি। শাস্তি আমরা অনেকেই মনে করি সাময়িক বরখাস্ত হলো শাস্তি, না, সাময়িক বরখাস্ত কোনো শাস্তি না। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি হলো ম্যাজিস্ট্রেট উর্মি। ম্যাজিস্ট্রেট উর্মির কিন্তু কোনো শাস্তি এখনো হয় নাই। তাকে ওএসডি করছে, এটা কোনো শাস্তি না। তাকে সাসপেন্ড করছে অর্থাৎ সাময়িক বরখাস্ত করছে, স্যার এটা কি শাস্তির আওতায় পড়বে না? না না, এটা কোনো শাস্তি না, একদমই না, এটা কোনো শাস্তি। শাস্তি হতে গেলে তাহলে তার চাকরির কোনো ক্ষতি নেই। জি, কোন ক্রাইটেরিয়া গুলোতে পড়লে শাস্তির আওতায় আনা হবে তাকে বা পড়বে? না, তাকে তো শাস্তি দেওয়া হয় নাই। শাস্তি হলো তার বিরুদ্ধে অভিযোগ আসবে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে, অভিযোগের প্রেক্ষিতে তার জবাব নিতে হবে, তার জবাব বিশ্লেষণ হবে, অভিযোগের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির তদন্তের একটা রিপোর্ট দিবে, তারা সুপারিশ করবে, সেই সুপারিশের প্রেক্ষিতে শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি হলো প্রধান দুই ধরন। একটা তিরস্কার, অর্থাৎ তার কোনো দণ্ড নাই, তার কোনো চাকরিতে অন্য কোনো শাস্তি নেই, তাকে তিরস্কার করা হলো, অর্থাৎ তাকে সর্বনিম্ন লঘুদণ্ড দেওয়া হলো তিরস্কার। তিরস্কারটাও একটা শাস্তি, কারণ তিরস্কার অর্থাৎ আমরা যে বকা দেই, এটা বকা দিল না, অনেকটা ওই ধরনের কাজ আর কি, যে আপনি এই অপরাধ করেছেন, অপরাধ প্রমাণিত হয়েছে, আপনাকে তিরস্কার করা হলো, অর্থাৎ তাকে একটি অপমানজনক একটা শাস্তি দেওয়া হলো, তার নাম তিরস্কার। আরেকটা শাস্তি লঘু, সেটা হলো জরিমানা আদায়, অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন তার জন্য একটা জরিমানা ধার্য করলো, এত জরিমানা, এটা হলো লঘুদণ্ড। আর একটা হলো বছর একটা করে ইনক্রিমেন্ট হয়, ওই ইনক্রিমেন্টটা স্থগিত করা, মানে ইনক্রিমেন্টটা আপাতত স্থগিত করা দিল না, এটা লঘুদণ্ড। আরেকটা হলো ইনক্রিমেন্ট বাতিল করা, অর্থাৎ তিনি 10টা ইনক্রিমেন্ট পাইছিলেন, এর মধ্যে 3টা বাতিল করে দেওয়া হলো, অথবা আগামী 3 বছর কোনো ইনক্রিমেন্ট হবে না, মানে বাতিল করবে, এটাও শাস্তি, এটাও লঘুদণ্ড। তাহলে 4টা লঘুদণ্ড: তিরস্কার, জরিমানা, পদোন্নতিটা, ইনক্রিমেন্ট বাতিল। তাহলে এই 4টার একটাও কিন্তু উর্মিকে এখনো দেওয়া হয়নি। এবার হলো পদোন্নতি, একটু বলি স্যার, পদোন্নতি যদি আটকে দেওয়া হয়, যেটা যিনি পদোন্নতি পাওয়ার যোগ্য কিন্তু আটকে দেওয়া হচ্ছে, এটা কি শাস্তির আওতায় পড়বে? কোন শাস্তি, লঘু নাকি? এটাকে বলতে দেন, ওটা তো ওই পর্যায়ে তো যাই নাই, আপনি তো শুনতেছেন না, আগেই প্রশ্ন করতেছেন, তাহলে তো মুশকিল। আপনি 4টা লঘুদণ্ডের কথা আমি বলছি, এখন হলো গুরুদণ্ড। গুরুদণ্ড হলো তাকে পদ বা গ্রেড নামিয়ে দেওয়া, এটা হলো প্রথম গুরুদণ্ড। পদ কোনটা? ধরেন সে ছিল সহকারী সুপার, তার এখন নামায় দিল সহকারী শিক্ষক। এখন যদি বলেন যে পদ তো নামানো সম্ভব না, কারণ পদ তো নাই, তাহলে গ্রেড নামায় দিবে। গ্রেড কোনটা? তার ছিল 8ম গ্রেড, তার এখন নামায় আইনা 11তম গ্রেডে দিয়ে দিবে। এটা হলো কোনো পদোন্নতি হবে না, এটাও একটা গুরুদণ্ড। তাহলে পদ নামিয়ে দেওয়া, গ্রেড নামিয়ে দেওয়া, অথবা পদোন্নতি বন্ধ করে দেওয়া, এটা হলো গুরুদণ্ড। তো প্রথম গুরুদণ্ড, এটা কিন্তু বড় গুরুদণ্ড না, কারণ তার তো চাকরি তো আছে, তার চাকরি তো আর যায়নি। তাহলে এটা হলো গুরুদণ্ড প্রথম। দ্বিতীয় গুরুদণ্ড হলো চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া, অর্থাৎ তার আর চাকরি নেই, কিন্তু চাকরি থেকে অব্যাহতি গেলেও
সে যতদিন চাকরি করছে ওই কতদিনের কারণে যে সুবিধা পাওয়ার কথা তার চাকরির ক্ষেত্রে সেই সুবিধাগুলো সে পাবে এবং অন্য কোথাও যে আবার চাকরি সে নিতে পারবে। এটা হলো চাকরি থেকে অব্যাহতি, এটাও গুরুদণ্ড। এর চাইতে বড় গুরুদণ্ড হলো চাকরি থেকে অপসারণ। অব্যাহতি আর অপসারণের মধ্যে কিন্তু একটু পার্থক্য। তাহলে অপসারণ তাকে করলো, অর্থাৎ অপসারণ করলে সে সরকারি যে সুযোগগুলো পাওয়ার কথা ছিল সেই সুযোগগুলো পাবে, তার চাকরিও চলে গেল, তার সুযোগও শেষ হইল। কিন্তু একটা সুযোগ তার রয়ে গেল, কোনটা? নতুন ভাবে সে অন্য কোথাও আবার চাকরি করতে পারে। সবচেয়ে বড় গুরুদণ্ড সেটা হলো বরখাস্ত করা, যাকে ইংলিশে বলা হয় ডিসমিসাল। এই ডিসমিস করা হলো সবচেয়ে বড় দণ্ড। এটা বড় দণ্ড হলো তার চাকরি যাবে, তার যত ধরনের সুযোগ তার চাকরিতে ছিল সব যাবে, এবং ভবিষ্যতে সরকার নিয়ন্ত্রিত কোনো সংস্থায় সে চাকরি পাবে না। তাহলে এই 8টা যে বললাম, 4-4-8টা লঘুদণ্ড, 4টা গুরুদণ্ড, এর একটা দণ্ডও কিন্তু ম্যাজিস্ট্রেট উর্মির উপরে বর্তায় নেয়, অতএব তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। এখন একটা কর্তৃপক্ষ এক ধরনের মানুষ তার শাস্তি চাচ্ছে, আরেক ধরনের মানুষ এমন প্রশংসা চাচ্ছে যে তাকে যদি আরো বড় বড় পদে বসায় দেওয়া যায় তাহলে হয়তো তারা খুশি হবে। হ্যাঁ, এরকমও কিছু লোক আছে। তারপর সব তর্ক বিতর্কে আমার যাওয়ার দরকার নেই। আমাদের কথা হচ্ছে শাস্তি দেওয়ার যে সিস্টেম আছে সেই সিস্টেম মেনে তাকে শাস্তি দিতে হবে, এবং শাস্তি প্রধান 2 প্রকার। আর এগুলো যদি ভাগ করি তাহলে 8 ধরনের শাস্তি সরকারি বিধান অনুযায়ী আছে। এখন যদি বলেন যে জেল চাকরিগত কোনো শাস্তি না, জেল হলো তার ফৌজদারি অপরাধ বা আদালতের বিষয়। কিন্তু সরকারের যে বিভাগীয় শাস্তি, সেই বিভাগীয় শাস্তি হলো মোট 8, প্রধান 2 ধরনের, ভাগ করলে 8 ধরনের। শাস্তি প্রদানের ক্ষমতা ম্যানেজিং। 13 নম্বর সাময়িক বরখাস্ত। সাময়িক বরখাস্ত কোনো শাস্তি নয়, তবে প্রতিষ্ঠানের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, লেখাপড়ার স্বার্থে, এবং যে ব্যক্তিকে বরখাস্ত করা হয় তারও স্বার্থ আছে কিছু। এই স্বার্থে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বিরত রাখার নাম হলো বরখাস্ত করা। এর নাম সাময়িক বরখাস্ত, এর ইংলিশে বলা হয় সাসপেন্ড। এবং ওই সাসপেন্ড অবস্থাতেই এখন উর্মি আছেন, এবং এই সাসপেন্ড হওয়া মানে কোনো ধরনের শাস্তি না। এখন সাসপেন্ড করা হয় কেন? করা হয় প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হতে পারে, রাষ্ট্রের জন্য ক্ষতি হতে পারে, তার নিজের জন্য ক্ষতি হতে পারে, এবং পরিবেশ নষ্ট হতে পারে, এই ধরনের জীবন হুমকির আশঙ্কা থাকতে পারে। এই ধরনের পরিস্থিতিতে তার প্রতিষ্ঠানে যাওয়াটা ঠিক হবে না, এটা ভেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যেমন কেউ যদি জেলে যায়, তাহলে জেলে তো আর ছুটি নিয়ে যাওয়া যাবে না, তাহলে জেলে গেলে তারা কি করবে? তখন সাময়িক বরখাস্ত করতে হবে। আর বিধি 14তে বলছে প্রসিডিং, অর্থাৎ নিয়মের বাইরে কাউকে কোনো শাস্তি দেওয়া যাবে না। প্রসিডিং কি? তাকে সাময়িক বরখাস্ত করলো, তাকে নোটিশ করলো, তার জবাব নিল, কমিটি গঠন করলো, কমিটি তদন্ত করলো, সুপারিশ করলো, এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ শাস্তি দিল। এবার কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, একজনকে নাম বলে বলেন যাতে সকলেরটা আমি শুনতে। মোহাম্মদ রুহুল আমিন স্যার। জি বলেন। স্যার কি চাকরির থেকে বরখাস্ত করলে সে কি সমপরিমাণ বেতন পাবে স্যার? জি, চাকরির থেকে বরখাস্ত মানে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সে এখন তার বেতন কাঠামো ঠিক থাকবে কিনা, এটা আর কি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাতা, অন্য যত ভাতা আছে সব পূর্ণটা পাবেন, শুধু মূল বেতন যেটা পান তার অর্ধেক। এটা হলো সাময়িক বরখাস্ত। স্যার জনাব আবেদিন, আরবি প্রভাষক। জি বলেন স্যার। স্যার, ওই একজন মানে প্রভাষককে বা উপর লেভেলের টিচারকে আরো যে 2টা সাবজেক্ট এক্সট্রা নিতে হবে, এটা কি ওনার বিষয় সংশ্লিষ্ট? মানে একজন আরবি প্রভাষক কি চাইলে বিষয় সংশ্লিষ্ট? জি জি জি, একজন আরবি প্রভাষক কি চাইলে কি আপনি আরবি প্রভাষক আপনি ইংরেজি পড়াবেন এরকমটা না। জি 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 জি, মানে আপনি আরবি প্রভাষকে ইংরেজি পড়াতে বাধ্য এরকম না, মানে আপনার। হ্যাঁ রাইট রাইট রাইট, জি স্যার ওইটাই বলতে চাচ্ছিলাম স্যার।
চাইলে তো স্যার এরকম হলে তো আর প্রভাষককে আলাদা করার কোনো দরকারই ছিল না। হ্যাঁ, সবাই প্রভাষক আর সবাই টিচার। না হ্যাঁ, তা না, মানে সংশ্লিষ্ট বিষয়ের বাইরে না, সংশ্লিষ্ট বিষয়ের বাইরে না। সংশ্লিষ্ট বিষয় আসতো, ধরেন আপনি আরবি প্রভাষক, আপনার 9 পর্যায়ে আপনার সংশ্লিষ্ট বিষয় আছে। জি স্যার, জি স্যার। স্যার আমাদের মাদ্রাসায়, আই এম সরি স্যার, সরি টু সে, আমাদের মাদ্রাসায় হয়েছে কি, একজন ইতিহাস প্রভাষক ওনাকে পড়াতে দিলেন বাংলা, তাও আবার 9-10-এর। না না, এটা হলো আপৎকালীন হতে পারে, ধরেন কোনোভাবেই বাংলা শিক্ষক পার্ট টাইমও পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যে কেউ যদি আগ্রহী থাকে তিনি নিতে না, পারেন। অলরেডি একজন সহকারী অধ্যাপক, একজন প্রভাষক আছেন টিল নাও, একেবারে স্টিল। এটা হয় না, না না, এটা শুকরিয়া স্যার, শুকরিয়া স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, একজন নাম বলেন, আমি অনেকে তো। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, ইংলিশ থেকে বলতেছিলাম। হুমায়ুন কবির, ইংরেজি স্যার বলেন। হুমায়ুন কবির স্যার বলেন, অন্যরা একটু পরে বলেন। স্যার আমার বক্তব্যটা হচ্ছে, আমি দাখিল শাখায় আছি আর কি, সহকারী শিক্ষক ইংরেজি। তো আমার এখানে কোনো ইংরেজি শিক্ষক নিয়োগপ্রাপ্ত নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় মানে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আপনার ইংরেজি শিক্ষককে ক্লাস না দিয়ে অন্য স্যারকে দিয়ে ক্লাস করানো হয়, এবং আমাকে দেওয়া হয় হয়তো সমাজবিজ্ঞান পড়াতে বা আপনার বাংলা পড়াতে। এই যে আমার এক্ষেত্রে করণীয় কি? এইসব বিষয় আসলে আমার আলোচনার মধ্যে না, কারণ এগুলো হলো মানে দুর্বৃত্তায়ন, মানে এগুলো হচ্ছে বিধি মোতাবেক হয় না। এখন কেন হচ্ছে না সেই বিষয়গুলো আপনি ভালো জানেন, আপনার সুপার ভালো জানেন। আমরা ওগুলা নিয়ে টানাহেস্তা করে দুর্গন্ধ না করাই ভালো। আমি জানতে চাচ্ছি স্যার, এটা কি বিধি অনুযায়ী হচ্ছে? না না না, এটা বিধি অনুযায়ী হচ্ছে না। না না, বিধি অনুযায়ী হচ্ছে না এটা, মানে ওই বিষয়গুলো বিশ্লেষণ এখানে করতে চাচ্ছি। স্যার আমি একটা কি প্রশ্ন করতে পারি স্যার? ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আমি শরীফুল ইসলাম বলছি স্যার। হুমায়ুন স্যার, সাবজেক্ট টিচার হিসেবে আপনি আপনার সাবজেক্ট আপনি পেতে বাধ্য। উনি যদি ইংলিশ রিলেটেড না হয় তাহলে উনি কোনোভাবেই বৈধভাবে কোনো সাবজেক্ট কাউকে দিতে পারে না, যদি আপনি অপারগতা না দেখান। আপনি সাবজেক্ট যে ভিন্নতর হচ্ছে এটা বিধিসম্মত হয় নাই, উনি বুঝে গেছেন। এখন বাকি উনি যা যা করলে ভালো হয় উনি করে নেবেন। স্যার এই বিষয়ে আমরা বিশ্লেষণ না করি। আসসালামু আলাইকুম স্যার, রুহুল আমিন স্যার। রুহুল আমিন স্যার সংক্ষেপে বলেন। অসুবিধা দিবেন না স্যার, অসুবিধা করলে তো সমস্যা স্যার। কলেজে যারা চাকরি করে স্যার, ওনার একটা সাবজেক্ট নিয়ে একটা দিকে চলে যায়, এটা কোন নিয়ম আছে না? 4টা পর্যন্ত ডিউটি করতে হবে। 4টা পর্যন্ত ডিউটি না থাকলেও প্রতিষ্ঠানে 4টা পর্যন্ত অবস্থান করতে হবে। এইটা 2007 সালে একটা প্রজ্ঞাপন জারি করা আছে, সেই প্রজ্ঞাপনটা বাতিল হয় না, ওটা বহাল আছে। একটা দিকে চলে যায় স্যার, তাদের ব্যাপারে কোনো শাস্তির আওতা আছে না? শাস্তির আওতায় হয় না। অনেক প্রতিষ্ঠান প্রধান চান যে কিছু লোক চলে গেলেই ভালো, ধরেন আমি কাজ করে আরাম পাই। কিছু লোক মনে করে যে এরা থাকলে ডিস্টার্ব করবে, থাক ক্লাস নিচে চলে গেল। কিছু লোক মনে করে যে উনি আবার কি না কি কোন বিষয়টা নিয়ে খুঁচাখুচি করে, মানে নানান ধরনের প্রতিষ্ঠানের নানান সমস্যা আছে। তো আইনে নাই, কিন্তু যেতে দেয়, অভ্যাস হয়ে গেছে, চলে যায়, এটাই চলছে এখন। ধন্যবাদ। এই বিষয়ে আর বিশ্লেষণ না করি স্যার, এই বিষয়ে আর বিশ্লেষণ করতে চাচ্ছি না। আমি একটু কথা বলে আবার আপনাদের সুযোগ দেব। চাকরি থেকে অবসায়ন সরকারি চাকরিতেও আছে। আপনি তো অপারগ মানে সুযোগ দেবো, আপনাকে সুযোগ দেবো স্যার। চাকরি থেকে অবসায়ন হলো, আপনাকে আমি সুযোগ দেব। চাকরি থেকে অবসায়ন হচ্ছে চাকরি যদি করার জন্য তার শারীরিক বা মানসিক সক্ষমতা না থাকে তাহলে তার চাকরি অবসায়ন হবে, অথবা প্রতিষ্ঠানের ওই সাবজেক্ট বিলুপ্ত হয়ে গেল তাহলে অবসায়ন হবে, অথবা তার প্রতিষ্ঠানই বিলুপ্ত হয়ে গেল তাহলে অবসান হবে। এটা হলো চাকরির সাধারণ নিয়ম। ব্যতিক্রম আছে, সেটা হলো মানবিক কারণে এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠান যুক্ত হয়ে যায়, অথবা এক সাবজেক্ট বিলুপ্ত হয়ে গেলে আরেক সাবজেক্ট পড়ায়। আপনারা জানেন কলেজ পর্যায়ে কিছু সাবজেক্ট বিলুপ্ত হয়েছে, সেখানে আবার আরেক সাবজেক্ট সে পড়ায়, তো তার চাকরি সরকার বহাল রেখেছে। ছুটি সংক্রান্ত আলাদা সেশন আছে, সেখানে ছুটি সংক্রান্ত আলোচনা হবে। তবু মেজর 2-1টা প্রশ্ন যদি ছুটি সংক্রান্ত করতে চান আমি সেই সুযোগটা দিব। এবার যে যারা প্রশ্ন করতে পারেন নাই, যাদের অনেকেই হাত তুলে রাখছেন, এই হাত তোলা ব্যক্তিদেরকে আমি একটু সুযোগ দিতে চাই, একটু বলেন। আর কোন ম্যাডাম কোনো প্রশ্ন করেন নাই, ম্যাডামদের মধ্যে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান আগে ওসমান গনি নামে কেউ একজন বললেন, তিনি আগে কথা বলেন।
হ্যালো, জি বলেন। স্যার বিএড স্কেল পাওয়ার পরে যে 1000 টাকা প্রণোদনা দেওয়া হয়েছে সরকার থেকে, এটা কি বাতিল হয়ে যাবে নাকি বহাল না না, থাকবে? প্রণোদনাটা বাতিল হবে না। প্রণোদনাটা তো 5%, ন্যূনতম 1000। আপনার বেতনের কাঠামো অনুযায়ী যদি 5%-এ 1000-এর বেশি হয়, তাহলে আপনি 1000-এরও বেশি পাবেন। হ্যাঁ, সকলকে যে 1000 টাকা করোনাকালীন সময় দেওয়া না 1000 না, টাকা। করোনা কালীনের জন্য না, এই প্রণোদনা বহাল আছে, এটা বাতিল হয়নি। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? ইনক্রিমেন্ট কি বাতিল হয়ে যাবে? ইনক্রিমেন্ট কি না, বাতিল হয়ে যাবে? ইনক্রিমেন্ট বাতিল হতে পারে। ইনক্রিমেন্টের প্রসঙ্গটা স্যার, আমার আমরা একটা প্রশ্ন, স্যার। প্লিজ শুনেন, আগে ইনক্রিমেন্টের আমি একটু ক্লিয়ার করি। সেটা না, হচ্ছে যে সম্প্রতি আপনি আমিও বিএড করেছি, এখন বিএড 12,500 টাকা রেজাল্ট বেতনে হয় নাই, ছিলেন, এখন আমার আমাকে একটু ইনক্রিমেন্ট বলার কি সুযোগ চলে যাবে? 12,500 টাকা বেতনে ছিলেন, কিন্তু আপনার ইনক্রিমেন্ট হয়ে 16,000-এর নিচে আছে। তাহলে 16,000-এর নিচে যদি থেকে থাকেন, আচ্ছা, তাহলে আপনার সমস্ত ইনক্রিমেন্ট বাতিল হবে। কারণ আপনি যখনই বিএড এর স্কেল উচ্চতর গ্রেড নিলেন, তখন তো 16,000 পাইলেন, অর্থাৎ 16,000-এর আগে তখন যেগুলো পেয়েছিলেন ওগুলো বাতিল হবে। কিন্তু যদি দেখা যায় আপনার বেতন 16,000 পার হয়ে চলে গেছে, তারপরে আপনি বিএড এর স্কেল এখন করতে চান, তাহলে সেক্ষেত্রে 16,000 পার হয়ে যত টাকা গেছে ওইটা কোনোভাবেই কমবে না। ওইটা ধাপ অনুযায়ী ওখানে, মানে আপনারা দেখবেন পে স্কেলে বেতনের কিন্তু ধাপ আছে, ওই ধাপের মধ্যে যেটা মিলে যায় সেই ধাপে আপনাকে দিবে। আর ধাপে যদি না মিলে, তাহলে কিছু টাকা বেশি যে ধাপে আছে সেই ধাপে আপনাকে দিবে। অর্থাৎ ইনক্রিমেন্ট বাতিল হয় কখন? যদি আপনি যে গ্রেডে যাবেন সেই গ্রেডের নিম্ন ধাপে বেতন পাচ্ছেন বা তার চেয়ে কম পাচ্ছেন, তখন ইনক্রিমেন্ট বাতিল। সরকারি চাকরিতেও একই কথা। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? নাম বলেন। জি বলেন, প্রশ্ন করেন। এই যে আমাদের সহকারী শিক্ষকদের যে একটা প্রবলেম, সেটা হচ্ছে যারা ডিপ্লোমা করে আসে, 4 বছরের ডিপ্লোমা, আবার হচ্ছে আপনারা যারা কম্পিউটারে হচ্ছে চাকরি করতেছে, তারা হচ্ছে 6 মাসের আমরা ট্রেনিং নিচ্ছে, এরা যাচ্ছে 2ম গ্রেডে, আর আমরা বিএ বা মাস্টার্স পাস করার পরে আমরা যাচ্ছি 11তম গ্রেডে। তাহলে এই যে একটা বিশাল বড় একটা ফারাক রাখেই দিছে সরকার বা আমাদের অধিদপ্তর, এটা কি ধরনের স্যার? এখন শুনেন, আপনি 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 যেটা ভাবতেছেন যে আমি মাস্টার্স পাস, আমাকে দিল না কেন, সরকার যে ধরনের নীতিমালা নির্ধারণ করেছে সেই নীতিমালাতে বৈষম্য যদি আপনি মনে করেন, তাহলে তো ওইসব পদে লোক পাওয়া যাবে না। এক সময় কম্পিউটারে কোনো লোক পাওয়া যেত না, সেখানে 6 মাসের ডিপ্লোমাটাকে দেওয়ার বিধান ছিল, লোক পাওয়া যেত না। এক সময় ফিজিক্যাল শিক্ষক লোক পাওয়া যেত না, সেখানে ফিজিক্যালের ডিগ্রি ছাড়াই নিয়োগ দিত, পরে ডিগ্রি করে নিত। এখন ওগুলাকে বৈষম্য বলা যাবে না। আর আপনি মাস্টার্স পাস করে জয়েন করতেছেন কেন? মাস্টার্স পাস করে আপনি প্রভাষক পদে যাচ্ছেন না কেন? আপনি মাস্টার্স পাস করে সহকারী শিক্ষক হলেন কেন? কাজেই আপনি মাস্টার্স পাস করে যেহেতু জয়েন করছেন, তারপরেও আপনাকে বিএড করে নিতে হবে। ধন্যবাদ। ওসমান গনি। জি, ওসমান গনি স্যার বলেন। স্যার, আমার কথা হচ্ছে, আমি সরকারি শিক্ষক দাখিল শাখার, এখন আমি বিএড করে 10ম গ্রেড পাচ্ছি। আমাদের আবার মাদ্রাসায় সরকারি মৌলবী 11 গ্রেড, উনি বিএড ছাড়াই আমাদের প্রতিষ্ঠানে আবার 10 বছর পরে উনি সহসুপার হয়ে গেল। তাহলে আমরা যদি সরকারি শিক্ষক সরকারি হেডমাস্টার হতে হয়, তাহলে বিএড লাগবে। তাহলে এটা একটা বৈষম্য হচ্ছে না স্যার? এখন শুনেন, এই জায়গাটা আবার ক্লিয়ার করি। আপনার সহকারী প্রধান শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা হলো ব্যাচেলর ডিগ্রি বিএড, আর সহ সুপারের শিক্ষাগত যোগ্যতা হলো কামিল পাস। পাসই তো বড় ওটা, এই জন্য ওখানে বিএডটাকে বাধ্যতামূলক রাখা হয় নাই, ওটা কামিল পাস না। আর সহকারী শিক্ষক তো হলো ব্যাচেলর ডিগ্রি, আপনি ব্যাচেলর ডিগ্রি থাকলে আপনি তো সহকারী প্রধান শিক্ষক হতেই পারতেছেন। তাহলে আপনি এখানে বৈষম্য মনে করতেছেন উচ্চতর ডিগ্রি আছে বিদায়। আপনার উচ্চতর ডিগ্রি আছে, এটা তো সরকার বুঝবে না। আপনি উচ্চতর ডিগ্রি নিয়ে সহকারী মৌলবী বা সহকারী শিক্ষক হয়েছেন কেন? ওটা তো ওই পদের না। শুনেন, সরকারি চাকরিতে আমি এমনও দেখেছি যেগুলো খুবই দুঃখজনক। অফিস সহায়ক, আমাকে বলতে দেন, অফিস সহায়ক, নাইট গার্ড, মাস্টার ডিগ্রি পাস, অথচ ওই অফিসেরই ক্যারেনি আছে ইন্টারমিডিয়েট পাস। তাহলে পিয়ন হচ্ছে মাস্টার ডিগ্রি পাস। এখন সে যদি বলে যে আমি বৈষম্য শিকার,
আপনার হলো অষ্টম শ্রেণীর পাশের যোগ্যতায় সে মাস্টার ডিগ্রি পাশ করে যাচ্ছে কেন? যেহেতু আর সে বৈষম্য বলতে পারবে না, কারণ ওই পদের জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতার বাইরে যত যোগ্যতাই থাকুক ওইটা তো আর ওখানে বলার কোনো সুযোগ নাই তার। তেমনি আপনার সরকারি করেন কোনোভাবে মিলাতে পারবেন না, এটা অনেক জটিল বিষয়। বৈষম্য থাকলে সেগুলো বলতে পারেন, কিন্তু মিলানো খুব কঠিন হবে। কারণ সুপার তো পাস না, ফাজিল পাস না, সহকারী সুপার তো ফাজিল পাস না, কামিল পাস, তাহলে তার বিএডটা না থাকলে ওখানে তাও তো উচ্চতর ডিগ্রি তার আছে। কিন্তু হাই স্কুলে তো সহকারী প্রধান শিক্ষক ব্যাচেলর ডিগ্রি পাস, অতএব তার বিএড দিয়ে ওইটাকে কভার করা হয়েছে। তো যাই হোক, এগুলো তর্ক বিতর্ক করে তো শেষ করতে পারবো না। আমি আর একটু কথা বলি, তারপরে আপনাদেরকে আমি আবার সুযোগ দিব। সময় তো শেষ, তারপরেও সুযোগ পাবেন, একটু শেষ করে নেই, তারপরে আবার সুযোগ। ছুটি সংক্রান্ত আলাদা একটা সেশন আপনাদের আছে, আলাদা ক্লাস হবে। ছুটিতে 16 থেকে 24 পর্যন্ত এই বিধিগুলো হলো ছুটি, অর্থাৎ এখানে 9টা বিধি আছে। 9টা বিধিতে প্রথম বিধি হলো 2 বছর চাকরি না হলে কোনো ছুটি হয় না, একটা সাধারণ কথা। আর 24 নম্বর বিধিতে আছে ছুটিকে অধিকার হিসেবে দাবি করা যাবে না। এছাড়া 17, 18, 19, 20, 21, 22, 23 এই যে 7টা আছে, সেই 7টা হলো নৈমিত্তিক ছুটি, অর্জিত ছুটি, চিকিৎসা ছুটি, শিক্ষা ছুটি, মাতৃত্ব ছুটি, দায়িত্বকাল ছুটি এবং অসাধারণ ছুটি। এই হলো 7টা ছুটি। এই ছুটি আপনারা ক্লাস আলাদা পাবেন, আলাদা ক্লাস আছে। 25 নাম্বার হলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এটা হলো আপনারা 10, আমি সুযোগ দেবো পরে, আপনারা 10% জমা দিবেন আর 10% প্রতিষ্ঠান দিবেন। এরই নাম হলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, যার বাংলায় হলো অংশীদারি ভবিষ্যৎ তহবিল। এই তহবিল আমি জানি সব মাদ্রাসায় নাই, এটি থাকা ভালো, কারণ এটি চাকরির শেষে দেয়া এককালীন টাকা পাওয়া যায়। আপনার টাকা 10% রাখলেন আর প্রতিষ্ঠান তো 10% দিল। যদিও প্রতিষ্ঠান দিতে রাজি হয় না, অনেক প্রতিষ্ঠানের সুপার, সহজ সুপার, প্রিন্সিপাল তারা চিন্তা করেন এটা করলেই তো টাকা দিতে হবে, অতএব এটা না খোলাই ভালো। অনেক প্রতিষ্ঠানটি করে না, তবে এটা খুবই ভালো। 10% আপনাদের টাকা দিতে কষ্ট হবে, কারণ এখন তো টাকা নাই হাতে, চলেই না সংসার, কিন্তু দিতে পারলে কিন্তু এটা খুবই ভালো, যেহেতু প্রতিষ্ঠান আবার 10% দিবে। এটা তো একটা বিরাট সুবিধা। 26 নম্বর অবসরের বয়স 60 আছে, বাড়ানোর জন্য নানান কথা চলছে, এখন পর্যন্ত বাড়ে নাই, 60 আছে। চাকরিতে বর্ধিতকরণের সুযোগ এখন নাই, একসময় 5 বছর বর্ধিতকরণের সুযোগ ছিল। গ্র্যাচুইটি হলো অবসর যাওয়ার পরে প্রতিষ্ঠান থেকে 8 মাসের মূল বেতনের টাকা দেবে, এটার নাম গ্র্যাচুইটি। এবং এই গ্র্যাচুইটি মাদ্রাসায় খুবই কম, 2-4টা মাদ্রাসায় দিতে পারে, নিজস্ব টাকা আছে। আর 29 নম্বর হলো যৌথ বীমা। এটি হলো কোনো দুর্ঘটনাজনিত কারণে যৌথ বীমা করলে তাহলে আপনারা ওখানে চাঁদা দিবেন, ফলে যৌথ বীমা থেকে আবার ওই আঘাতপ্রাপ্ত বা মৃত্যুজনিত কারণে ক্ষতিপূরণ পাবেন। এই বীমা সাধারণত চালু নাই, তবে সরকারি অফিসে যৌথ বীমা করতে বাধ্য, 150 টাকা দিতেই হবে, তাই বাধ্যতামূলক। বেসরকারি স্কুলে আইনে থাকলেও এটা কোনো বাধ্যতামূলক না। এই ছিল আমাদের 29টি অনুচ্ছেদ। এখন যত প্রশ্ন আছে আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে স্যার একটু যৌথ বীমাটা একটু রিপিট করবেন দয়া করে। যৌথ বীমা হচ্ছে আপনার শিক্ষকগণ একটা বীমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হবে। এই বীমা কোম্পানিকে মাসিক প্রিমিয়াম দিতে হবে, মাসে মাসে একটা টাকা চাঁদা তুলে যৌথ বীমা করবেন। শিক্ষকগণ যদি ক্ষতিগ্রস্ত হন, আঘাতপ্রাপ্ত হন, দুর্ঘটনায় পতিত হন, তখন যৌথ বীমা ওই বীমা কোম্পানির টাকা শুনতে পাইনি স্যার। এই জন্য যৌথ বীমা স্কুল কলেজে না থাকাই প্রশ্ন নেন স্যার, এক একজনের প্রশ্ন নেন। আসসালামু আলাইকুম স্যার। যৌথ বীমার প্রশ্নটা আগে আমি শেষ করি। স্কুল কলেজ মাদ্রাসায় না থাকা ভালো। আবারও বলছি, স্কুল কলেজ মাদ্রাসায় না থাকা ভালো। আবারও বলছি, যৌথ বীমা স্কুল কলেজ মাদ্রাসায় না থাকা ভালো এই কারণে যে এইটা করতে গেলে চাঁদা দিতে হবে, আর সেই চাঁদা দিয়ে একটা বীমা কোম্পানিকে দিতে হবে। সেই বীমা কোম্পানি আপনি আঘাত করলে তখন ক্ষতিপূরণ দিবে। অর্থাৎ সেই বীমা কোম্পানি বাংলাদেশে যে অবস্থা, যে ধরনের পরিস্থিতি হয়ে আছে, এই যৌথ বীমা করাটা খুব একটা লাভজনক আমি মনে করি না। এখন সরকারিতে বাধ্যতামূলক করেছে, সেটা বীমা কোম্পানির সাথে না, সেটা হলো গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট। অর্থাৎ সরকারি চাকরিজীবীর জন্য কল্যাণ এই
অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, কর্মচারী কল্যাণ অধিদপ্তর, তারাই ক্ষতিপূরণ দেয়। অতএব সেখানে এই টাকা জমা রাখলে ভবিষ্যতে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বেসরকারি স্কুল কলেজে যৌথ বিমা করলে এই ক্ষতিপূরণ পাওয়া কঠিন হবে। আপনারা যারা বেসরকারি ভাবে বিমা করেছেন ব্যক্তিগতভাবে, আপনারা জানেন যে জীবন বিমা থেকে ক্ষতিপূরণ পাওয়া খুব কঠিন। ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। স্যার আমি একটু কষ্ট দিচ্ছি আপনাকে, মাতৃত্বকালীন যে ছুটির বিষয়টা অপশনটা আছে, 2টা বাচ্চা নেওয়ার পরে মাতৃত্বকালীন যদি আরেকটি বাচ্চা হয় তাহলে কি ছুটির কোনো অপশন আছে কিনা? এক নাম্বার 2 হলো বাচ্চা তার চাকরিরত অবস্থায় হয়েছে কিনা, 2টা বাচ্চা সহ যদি চাকরিতে এসে জয়েন করে তাও সে 2 বার পাবে, 5টা সন্তান সহ এসে যদি চাকরিতে জয়েন করে তাও আরো 2 বার। তো স্যার এখানে অর্থাৎ চাকরিতে যোগদান করার পরে 2টা সন্তানের জন্য পাবে। হ্যাঁ, এরপরে যে ছুটিটা নিচ্ছে সেটা কিসের মাধ্যমে ছুটি নিচ্ছে? 2 মাস। 2 মাস তো কোনো ছুটি নাই, এরপরে সেটা নিচ্ছে, ছুটি নিচ্ছে না। 2টা তো হয়েছে, 2টা মাতৃত্বকালীন যে ছুটি পাইছে সে চাকরিকালী অবস্থা, এবার থার্ড যে সন্তানটা আসবে তার জন্য আবার 2 মাস ছুটি নিল, সেটা কিসের মাধ্যমে? সেটা তার নিতে হবে তাকে অর্জিত ছুটি, অর্ধ বেতন। সেখানেও ছুটি যদি তার পাওনা থাকে তাহলে অর্জিত ছুটি অর্ধেক বেতনে নেওয়ার বিধান আছে। আর যদি ছুটি পাওনা না থাকে তাহলে তাকে বিনা বেতনে ছুটি নেওয়ারও বিধান আছে। ধন্যবাদ। জি জি মাতৃত্বকালীন ছুটির বিষয়টা অপশন দেওয়া হয়েছে তাদের, পুরুষদের কি কোনো অপশন দেওয়া হয়নি? না, পুরুষদের জন্য এখনো বাংলাদেশে চালু হলে পাবে। ধন্যবাদ। সেটা অর্ধেক দেখ, 3 মাস দেখ মাতৃত্বকালীন ছুটি, মহিলাদের জন্য 6 মাস দিচ্ছে, পুরুষদেরকে 3 মাস দেখ। না, দেওয়ার প্রয়োজন আছে। বিশ্বে আমার একটা প্রশ্ন, অনেক দেশে আছে, কিন্তু আমাদের দেশে যেহেতু নাই, এটা আমার সাথে কথা বলে তো লাভ হবে না, এটা আইন হলে আপনি পাবেন। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? একটু গ্র্যাচুইটিটা সম্পর্কে সরকার থেকে কোনো গ্র্যাচুইটি পাবো না? আসসালামু আলাইকুম স্যার, আমি আবু বকর বলছি। আমি শুনেন, আমি সকলকে মিউট করে দিলাম, আপনারা যিনি কথা বলবেন তিনি আনমিউট হয়ে বলেন, একজন বলেন। আমি মিউট করে দিলাম। আমাদের গ্র্যাচুইটি সম্পর্কে যদি একটু বলতেন, গ্র্যাচুইটিটা আমরা কি সরকার থেকে কোনো গ্র্যাচুইটি পাবো না, শুধু কি প্রতিষ্ঠান থেকে পাবো? এটা আলাদা ক্লাস আছে, শুনেন, আলাদা ক্লাস আছে। সরকারের যে গ্র্যাচুইটি সেটা হলো কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা, ওটা তো আলাদা ক্লাস আছে, ওই বিষয়টা আমি এই জন্য আলোচনায় আনি। আপনার অবসর সুবিধা কল্যাণ ট্রাস্ট এবং এই যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, আমি তো একটু বলে গেছি, এটা সহ আলাদা একটা সেশন আছে। ওই সেশনটার নাম হলো অবসরকালীন সুবিধা। অবসরকালীন সুবিধা কি কি আছে সেটা আলাদা একটা ক্লাসই আছে। সেই সময় আপনারা এই যে গ্র্যাচুইটির যে কল্যাণ ট্রাস্টের বা অবসর সুবিধা বোর্ডের থেকে যেটা পাবেন সেটা আলোচনা আলাদা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আবু বকর বলছি। একজন বললেন, মানে স্যার আমি আবু বকর বলছি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, আপনি তো আগেও প্রশ্ন করেছিলেন, জট করে প্রশ্নটা করেন। স্যার আমার প্রশ্ন ছিল যে না না, আবু বকর সিদ্দিক, আবু বকর সব প্রশ্ন করেন। জি স্যার। স্যার আমি আবু বকর বলছি। স্যার একটা প্রশ্ন হলো, একজন গণিত শিক্ষিকা সহকারী, উনি 2 বছর যাবত ক্লাসে আসেন না, একজন টিচার রাখছেন, ওনাকে বেতন দেন, এটা নিয়ম কি হবে? তাহলে ওই ধরনের মানুষের তো অভাব নাই, কাজ না করে বেতন দেওয়া, এটাই তো আমরা চাই সকলেই। কাজ করবো না, বেতন। সেই সুযোগ যদি কেউ পেয়ে যায় সে তো নিবেই। এখন সেই সুযোগ কর্তৃপক্ষ দিলে সেটা অন্যায়, অপরাধ। তাকে যদি কেউ সহযোগিতা করে তারাও অপরাধ করলো। এখন সেই অপরাধ নিয়ে তো আমরা এখানে আলোচনা করতে হবে। স্যার ইসলামের ইতিহাস ওসমান গনি স্যার। জি, আমাদের ওসমান গনি স্যার বলেন। স্যার উনি প্রাইভেট বিএড করতেছে শুক্র শনিবার, এমন অনুমোদন নিচ্ছে প্রতিষ্ঠান থেকে, এমনকি হাজার খাতায় স্বাক্ষর করবে, ক্লাস করে। কোনটা আমি বুঝি নাই, আবার বলেন। আমাদের এক টিচার, উনি বিএড করার জন্য প্রাইভেট বিএড করার জন্য অনুমোদন দিয়েছে, রেজুলেশন হয়েছে। বিএড করতেছে কি ওপেন ইউনিভার্সিটিতে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে? সরকারি প্রতিষ্ঠানে যদি করেন অথবা জাতীয় ইউনিভার্সিটির অধীন যদি করেন অথবা অন্য কোনো ইউনিভার্সিটি যদি করেন ওপেন ইউনিভার্সিটি বাদে, তাহলে তাকে 1 বছরের ছুটি নিতে হবে এবং সেই ছুটি নিলে উনি পূর্ণ বেতন ভাতা পাবেন।
এখন কি আমি ক্লাস করতে হাজির সাথে করব? এত মানুষ তো কথা বললে আমি শুনি না। একজন কথা বলবেন এবং তাও স্পষ্ট ভাবে বলবেন। স্যার আমি বলছি ওনার আসলে কোয়েশ্চেনটা ছিল কি যে উনি ছুটিতে আছেন, ছুটিতে থাকার পরেও উনি কি খাতায় সিগনেচার করতে পারবেন কিনা? ছুটিতে থাকলে এটা খাতায় কোনো দোষের সিগনেচার নাই। করে কিভাবে? উনি ছুটিতে আছেন, ছুটিতে থাকলে খাতায় থেকে সিগনেচার যদি করে উনি কিভাবে? কোনো কর্তৃপক্ষের কোনো কাজ করে দেন, সেই কাজের জন্য যদি তিনি কোনো পারিশ্রমিক নেন অথবা বিনা পারিশ্রমিকে করেন, এটা তো কোনো বাধা নাই, এটা করতে না পারেন। স্যার সিগনেচার কথা বলেছেন, মানে হাজিরা খাতায় স্বাক্ষরের কথা বলেছেন। হ্যাঁ, তাতেও কোনো দোষ নাই। যেদিন তিনি কাজ করেছেন সেদিন হাজিরা খাতা স্বাক্ষর করেছেন, এত দোষের কিছু নাই। কিন্তু এটা তো অপ্রয়োজনীয়। ছুটিতে আছে, সে হাজিরা খাতা স্বাক্ষর করবে কেন? এটা তো অপ্রয়োজনীয়, এটা কোনো প্রয়োজন নাই। করলেও দোষ ছুটিতে নেই। থাকলে ছুটিতে থাকা অবস্থায় কিভাবে স্বাক্ষর করে? ছিল না স্যার, রাশেদ মাহমুদ বলছিলাম স্যার, রাশেদ মাহমুদ কাজ করায়, শুনেন, কর্তৃপক্ষ সরকারি চাকরিতেও আছে, সরকারি চাকরিতেও ছুটিতে থাকে, ছুটি থাকার পরে কর্তৃপক্ষ নোটিশ করে তার একটা কাজ করায়, তারে কাজ করায়, সে স্বাক্ষর করতে পারে। এটা কোনো বিষয় না, এটা খুব সিম্পল বিষয়। এটা আমরা টানতেছেন কেন? তিনি ছুটিতে আছেন, তার স্বাক্ষরের কোনো প্রয়োজন তো নাই। ছুটিতে আছেন, স্বাক্ষর করবেন কেন? ছুটিতে থেকে প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না তা তো না। ছুটিতে থেকে প্রতিষ্ঠানে কাজ করতেই পারে, সে প্রতিষ্ঠান চাইলে তার কাজ করাইতেই পারে। এবং সে যদি আগ্রহী হয়, ছুটিতে আমি আসি, ওই দিন আমার কোনো কাজ নাই, ওই দিন আমার যে কাজের ছুটিতে আছি সেখানে কোনো কাজ নাই, আমি এখানে একটা ক্লাস নিলাম, অন্য কাজ করে দিলাম, করতে পারে সেটা। এটা অপরাধ, এটা কোনো অপরাধ না। এটা কর্তৃপক্ষ করায়, সরকারি চাকরিতেও করায়, এরকম আছে। আর কোনো প্রশ্ন? একজন শিক্ষক, আমার কথাই বললাম, আমি আপনার একটা প্রাইভেট স্কুল ভার্সিটিতে আপনার বিএড করতেছি, ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যে প্রাইভেট একটা কলেজ থেকে। এখন আমি আমার মাদ্রাসা থেকে হচ্ছে অনুমতি নিয়েছি বিএড করার, কিন্তু কোনো ছুটি নেই নাই। আমাদের প্রাইভেট শুক্রবার শনিবার। আমরা এটা চলবে না। আপনি ওপেন ইউনিভার্সিটি ছাড়া অন্য যে কোনো ইউনিভার্সিটির জন্য তাকে ছুটি নিতে হবে, কারণ অন্য ইউনিভার্সিটি হলো ফুল টাইম, ওপেন ইউনিভার্সিটি বিএড হলো পার্ট টাইম। অতএব আপনি ওটা ছুটি না নিয়ে বিএড করতেই পারেন না। জাতীয় ইউনিভার্সিটি সহ অন্য যে কোনো ইউনিভার্সিটি ছুটি নিতে হবে। শুধু ওপেন ইউনিভার্সিটিতে শুধু অনুমতি নিতে হবে, ছুটি না, কারণ ওটা তো শুক্রবার ক্লাস হবে। ধন্যবাদ। শুরুর কত বছর পরে করলে ভালো, নাকি শুরুতে করা যাবে না? চাকরির আগে বিএড করা বেশি ভালো, চাকরিতে জয়েন করার সাথে সাথে বিএড করাও ভালো। শুরুতে করা যাবে স্যার, এই বছর চাকরি হয়েছে এই বছর করলে কি অসুবিধা হবে স্যার? না, এরকম কিছু নাই। আপনি চাকরিতে যোগদান করেই বিএড করতে পারবেন, এরকম কোনো কিছু নেই। 2 বছর পরে শুরু করা লাগবে। না, 2 বছরের কোনো কন্ডিশন নাই। এগুলো হলো কর্তৃপক্ষ তৈরি করে, 2 বছরের কোনো কন্ডিশন নাই। আপনি চাকরিতে যোগদান করে বিএড করতে পারবেন। 2 বছরের কন্ডিশন হলো উচ্চতর ডিগ্রি, যিনি পিএইচডি করতে চান, এমফিল করতে চান, তার জন্য কন্ডিশন আছে। বিএড করার জন্য কোনো কন্ডিশন। নৈমিত্তিক সিচুয়েশন একটু বলুন স্যার। এখন শুনেন, আমার তো সময় শেষ। আপনাদের সুনির্দিষ্ট প্রশ্ন যদি থাকে আমি উত্তর দেব। এরকম যদি কেউ প্রশ্ন করতে চান না, আগে নাম বলবেন। আমার কিন্তু সময় শেষ। স্যার আপনার নাম্বারটা একটু দিয়ে দিলে ভালো হতো স্যার। এই ইয়াতে আমার নাম্বারটা নিতে পারবে? নাম্বার দেখা যাচ্ছে, দেখেন স্ক্রিনে, দেখেন নাম্বার। স্যার অলরেডি 15 মিনিট ডান আপ স্যার। জি স্যার, রাখছি স্যার। এখন কি আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, শুনেন, একটা প্রশ্ন ছিল স্যার। কোনো প্রশ্ন থাকলে আমার নাম্বারে আপনারা ফোন করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন। যেহেতু আমার সময় শেষ, এখন অনেকেই চলে যাচ্ছে, সময় শেষ হলে চলে যাবেন, এটা কোনো স্বাভাবিক কথা। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারবেন। আমি আপাতত যেহেতু সময় শেষ হয়েছে, আপনারা আমাকে কোনো প্রশ্ন পরে যে কোনো সময় করতে পারবেন। নাম্বারটা লিখে নিছেন, ধন্যবাদ। তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, কারণ সময় যেহেতু শেষ।
অজানা জিনিসগুলো আপনি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, এই জন্য আপনাকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনি আপনাদেরকেও। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করছি। আল্লাহ পাক আপনাকে সুস্বাস্থ্য কামনা করছি, দোয়া করছি আল্লাহ পাক আপনাকে কবুল করুক। আমাদের ধন্যবাদ জন্য আপনি দোয়া স্যারদেরকে। করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ আচ্ছা, ভালো থাকুন, থাকবেন। কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া তাহলে এখানে শেষ রাহমাতুল্লাহি করে ওয়া দিই, হ্যাঁ? বারাকাতুহু। আসসালামু এই স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।